আর যদি কারোর সমস্যা না থাকে তাহলে আমি নেক্সটে মুভ করি। আচ্ছা। আচ্ছা, খেয়াল করো। আজকে আমাদের ফার্স্টে আমরা শুরু করব হলো আমাদের নিটিং এর বেসিক বা প্রাইমারি এলিমেন্টস গুলো নিয়ে কথাবার্তা দিই। তো দেখতে পাচ্ছো স্লাইডে, স্লাইডে তোমাদের দেখা যাচ্ছে যে আমার মেনলি নিটিং এর বেসিক এলিমেন্টস তিনটা। একটা কি নিডল, ক্যান, সিঙ্কার। তো ব্যাপারটা হলো নিটিং করতে হলে বা নিটিং করে কাপড় তৈরি করতে হলে বা ফেব্রিক বানাতে হলে আমার কিন্তু তিনটা জিনিসই লাগে এমন না। কিন্তু এই তিনটা জিনিস হলো মাস্ট। মানে এই তিনটা না থাকলে তুমি ফেব্রিক বানাতে পারবা না। কিন্তু একটা ভেগ ব্যাপার আছে মাঝখানে, সেটা কি যে এই যে দেখো সিঙ্কার জিনিসটা আছে না, এটা তো এটা কিন্তু তোমার ডাক্সিতে থাকে না। কালারটা চেঞ্জ করি। হুম। তো এই সিঙ্কারটা তোমার নো সিঙ্কার ইন ডাবল জার্সি মেশিন। ঠিক আছে। ডাবল জার্সি মেশিনে আমার সিঙ্কার থাকে না। তো এখন কথাটা হলো, তার মানে কি, যে দেখো নিটিং এর বেসিক এলিমেন্টস তিনটা, নিডল ক্যাম সিঙ্কার। কিন্তু সিঙ্কার আবার সব মেশিনে থাকে না। সিঙ্কার শুধুমাত্র আমার সিঙ্গেল জার্সি মেশিন গুলোতে থাকে। এখন সিঙ্গেল জার্সি আর ডাবল জার্সি চিনার উপায় কি, এটা একটু সহজে এখন বলে দেই। আমি যে ছোট ছোট কথাগুলো বলবো একটু নোট করে রাখো, তাহলে তোমাদের আর কি তোমাদের নলেজের জন্য ভালো। আচ্ছা। তো সিঙ্গেল জার্সি আর ডাবল জার্সি মেশিনের একদম বেসিক ডিফারেন্সটা হলো, তোমার সিঙ্গেল জার্সিতে একটা বেড থাকে। কিসের বেড থাকবে? সিলিন্ডার বেড। হ্যাঁ। তোমার সিঙ্গেল জার্সি মেশিনে একটা সিলিন্ডার বেড থাকে। বা আমি যদি আরো জেনেরিক ভাবে বলি, একটা নিডল বেড থাকে। ঠিক আছে, মানে নিডলটা একটা বেডে থাকে। আর ডাবল জার্সিতে দুইটা নিডল বেড থাকে। ঠিক আছে, দুইটা এক অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে বেড দুইটা। আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে ডাবল জার্সিতে। আচ্ছা। তো তার মানে বোঝা যায় কি, যে আমার সিঙ্গেল জার্সিতে একটা বেডের ভিতরে সব মিল থাকে। আর এর পাশাপাশি ওইখানে ওই বেডে সিঙ্কার থাকে। আর ডাবল জার্সিতে দুইটা নীল বেড থাকে এবং দুইটা বেডেই নীল থাকে, কিন্তু কোনো সিঙ্কার থাকে না। তার মানে আমরা যদি খুব সেন্স অ্যাপ্লাই করি বা একটু ভেবেচিন্তে বলি, যে এর মানে কি, এর মানে যে আমাদের সিঙ্কারের যে কাজগুলো আমরা একটু পরে পড়বো, এই আমাদের পরের টপিক এগুলো আসবে, যে সিঙ্কারের যে মেন বেসিক ফাংশন গুলো ওইগুলো অ্যাকচুয়ালি আরেকটা নিডল দিয়ে আমরা করে ফেলি। কোথায়? ডাবল জার্সিতে। এই জন্য এখানে সিঙ্কারের প্রয়োজন হয় না। এই কথাটা আশা করি সবাই বুঝতে পারছো। আমি আবার বলি, ডাবল জার্সিতে সিঙ্কারের কেন প্রয়োজন হয় না? এর কারণ হলো এই যে দুইটা নিডল বেড ইউজ করা হয় না, একটা বেডের নিডল আর আরেকটা বেডের নিডল এমন ধরো এভাবে থাকে। ঠিক আছে। তো এটা ধরো আমার সিলিন্ডার বেডের নিডল। আর এই ওর পারপেন্ডিকুলার যেটা থাকে ওটাকে আমরা ডায়াল বেড বলি। ঠিক আছে। তো এই বেডের নিডলের কাজ তো নর্মাল নিডলের মতো করে, কিন্তু যখন এই বেড নিডল লুপ ফর্মেশন করে, সাথে এটাও অনেকটা সিঙ্কারের মতো কাজ করে। ঠিক আছে, আমরা পড়বো সিঙ্কারে কি কাজ, কি কি কাজ করে। তো এই জন্য আমার এখানে ডাবল জার্সিতে কোনো সিঙ্কার ইউজ হয় না। কিন্তু নিডল আর ক্যাম, এই যে নিডল আর ক্যাম, এটা তোমার সব ক্ষেত্রে ইউজ হবে, সব ধরনের মেশিনেই। তো এই জন্য আমি যখন সাজাই এই ব্যাপারগুলো, দেখবা বা অনেক বইতেও দেখবে ভাবে সাজানো, যে নিডল ক্যাম আগে লিখে দেন সিঙ্কার লেখা হয়। কারণ নিডল ক্যামটা বেশি প্রাইমারি, মানে এটা থাকবেই। সিঙ্কার সিঙ্গেল জার্সিতে থাকে, ডাবল জার্সিতে থাকে না। এটা আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা, আমরা নেক্সটে যাই। তো আমাদের এখন আজকের টার্গেট হলো পড়ার, যে এই প্রতিটা ইন্ডিভিজুয়াল প্রাইমারি এলিমেন্ট সম্পর্কে ভালো মতো আয়ত্ত নেওয়া, যে আমরা যাতে দেখলেই চিনতে পারি এগুলো। আমার প্ল্যান ছিল তোমাদের এগুলো হাতে কলমে দেখানো প্র্যাকটিক্যালি। আমি আমার কাছে আছেও এখনো নীল গুলো, সিঙ্কার গুলো, ক্যাম গুলো। কিন্তু তোমাদের সাথে আমার এখনো অফলাইনে ক্লাস হচ্ছে না, তাই দেখাতে পারতেছি না। তো নেক্সট যেদিন অফলাইন ক্লাস হবে ওদিন দেখা ফেলবো, কোনো প্যারা নেই। আচ্ছা। তো তো খেয়াল করো। তো আচ্ছা, তো আমরা ফার্স্ট আসো নিডল নিয়ে পড়ি। হুম। তো
বেসিক্যালি নিডলটা আমার সবচেয়ে মানে একদম ফরমোস্ট এলিমেন্ট আমার নিটিং এর জন্য, বা একদম প্রাইমারি এলিমেন্ট। আচ্ছা, বা এটাকে আমরা মেন এলিমেন্টও বলতে পারি। ঠিক আছে, এটাই একদম মেন। তিনটা তো প্রাইমারি এলিমেন্ট আছে, এর মধ্যে নিডলটা মেন। তো আমাদের আহ অনেক ধরনের নিডল আমরা ইন্ডাস্ট্রিয়ালি বা মেশিনে ইউজ করতে দেখি। কি কি নিডল? দেখো, ল্যাচ নিডল, বিয়ার্ডেড নিডল, কম্পাউন্ড নিডল। হ্যাঁ, তো এই নামগুলো সম্পর্কে তোমরা পরিচিত হয়েছো অবশ্যই আগে। ঠিক আছে, আবার একটু দেখো, ল্যাচ নিডল, বিয়ার্ডেড নিডল, কম্পাউন্ড নিডল। এখন আমাদের বুঝতে হবে যে নিডল গুলোর নাম কেন এমন রাখা হয়েছে। তো এটা একটা বোঝার একটা সহজ উপায় কি, যে নিডলের নাম ওর ব্যবহার বা ওর আচার আচরণ বা ওর মেন বেসিক ফাংশনাল যে এলিমেন্টটা আছে ওইটার উপর বেস করে দেওয়া হয়েছে। ঠিক আছে, যেমন ল্যাচ নিডলের মেন ফাংশনাল এলিমেন্ট হলো ল্যাচ, এখানে ল্যাচের একটা ব্যাপার স্যাপার আছে। বিয়ার্ডেড নিডল একটা স্প্রিং বিয়ার্ড থাকে। কম্পাউন্ড নিডল অনেক হাবিজাবি একটা এক্সট্রা ক্লোজিং এলিমেন্ট থাকে, এই জন্য এটার নাম কম্পাউন্ড নিডল। তো যেটাই হোক না কেন, নামকরণটা আমার মোটামুটি ওই নিডলের কার্যকারিতা বা ফাংশনাল এলিমেন্টের উপর বেস করেই বানানো হয়। হ্যাঁ, আচ্ছা, এখন নিচে দিয়ে একটা কথা লেখা আছে দেখো, ভ্যারিয়েশন অফ ল্যাচ নিডল। হ্যাঁ, ভ্যারিয়েশন, এটা কিন্তু ল্যাচ নিডলের ভ্যারিয়েশন, ল্যাচ নিডল না। হ্যাঁ, একটা ল্যাচ নিডলের ভ্যারিয়েশন কি, ডাবল হেডেড ল্যাচ নিডল। ঠিক আছে, আচ্ছা, আমরা একটু যদি খেয়াল করি, এই ফার্স্ট পিকচারটা দেখো, এই প্রথম পিকচারটা, এই পিকচারের দেখো তো, এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, আমি যদি একটু মার্ক করি তোমাদের সুবিধার্থে, ইয়েলো মার্ক জিনিসটা, এই যেটা, এটাকে তোমরা আমরা বলি কি, ল্যাচ। এটা আমরা একটু পরে আসবো, আমি যেমন এখানে বিস্তারিত দেখাবো না। এটাই ল্যাচ, রাইট? আর এখানে একটা পিভটের মতো কাজ করে, ল্যাচটা কি করে, উঠানামা করে। তো এটা ল্যাচ নিডল, আমি বুঝে গেলাম। দেখো, আমাদের কিন্তু এত মানে এত কমপ্লেক্স করে লাভ নাই জিনিসপাতি, নিটিং সোজা। হ্যাঁ, এলিমেন্টস গুলো এত কঠিন করে লাভ নাই, যেটার ফিগার একে পার্টস মার্টস অনেক কঠিন, এত কিছু না। বুঝলে দেখেই বোঝা যাবে নাম কি, মুখস্থ করা লাগবে না যে এই ল্যাচ নিডলের ফিগার এমন, বিয়ার নিডলের ফিগার এমন। তোমরা ল্যাচ নিডল বলতে একটা জিনিসই মাথায় ঘুরবে সবসময়, এই যে এটা। ঠিক আছে, কখনো এমন হবে না যে কেউ ল্যাচ নিডল আঁকতে যে বিয়ার নিডল এঁকে ফেলছো। এটা হবেই না, যদি মুখস্থ করো তাহলে হবে, মুখস্থ করলে এমন ভুল হবে, এছাড়া হবে না। আচ্ছা, তো ল্যাচ নিডল, আমার ল্যাচ আছে, সিম্পলি বোঝা যাচ্ছে যে ল্যাচ ক্লোজ ওপেন হবে, শেষ। আচ্ছা, বিয়ার্ডেড নিডল এটা কোনটা আমরা বুঝি না এখন না। দেখো, এই যে জিনিসটা আছে না, এটা, এই জিনিসটা এখানে প্রেস যদি আমরা করি, এটাও একটা ক্লোজিং এলিমেন্টের মতো কাজ করবে না? বা আমি যদি তোমাদের আরেকটু সহজভাবে বলি, দেখো, নিডল মানেই, নিডল মানেই, আচ্ছা, এই কালারটা মনে হয় তোমরা অনেকে দেখতে পারবা না, আমি নীল কালি দিলে। নিডল মানেই তোমার কি জানো, একটা হুকের মতো থাকবে, একটা হুকের মতো থাকবে, এবং ওই হুকটা ক্লোজ করার জন্য একটা ক্লোজিং এলিমেন্ট থাকবে। বুঝছো, এটাই নিডল, ঘুরে ফিরে একই জিনিস। Just এই দুইটা জিনিস মেন জিনিস, যে একটা হুক থাকবে। এখন হুক কেন লাগবে? আমরা সাধারণত হুক দিয়ে কি করি, কোনো কিছু ধরার জন্য। যেমন আমরা মাছ ধরার ক্ষেত্রে বড়শি ইউজ করি না, ওটা তো হুক থাকে। তো এখানে এই হুকটা দিয়ে কি ধরবো আমরা, সুতা ধরবো। সিম্পল ব্যাপার, ইয়ান রিসিভ করব। সুতা ধরলে ধরার কাজটাই হলো হুকের। আর এই সুতাটা যে ধরে ওর মধ্যে রেখে দেওয়া, কারণ সুতা তো চলে যেতে পারে, আবার সুতা আমার কি করতে হবে, ধরে তো আরেকটা লুপের মধ্যে দিয়ে ঢুকাতে হবে। ঠিক আছে, এই ঘটনাটাকে আমরা বলি কাস্টিং অফ। আমরা পড়বো যখন নিটিং অ্যাকশন পড়বো, তখন এই টার্মটা পড়বো, যে আমরা একটা সুতা ধরে বা নতুন একটা সুতা ধরে পুরাতন যে লুপের মধ্যে দিয়ে ঢুকে একটা ইন্টার লুপিং করি, এটাকে বলা হয় কাস্টিং অফ। এইভাবে করতে করতে আস্তে আস্তে নিটিং হয়। তো এই জিনিসটা করার জন্য ওই হুকটা ক্লোজ করা লাগবে, তো একটা ক্লোজিং এলিমেন্ট লাগবে। তো এখানে দেখো, এই ল্যাচটা হলো ক্লোজিং এলিমেন্ট। এটা কারো বুঝতে অসুবিধা আছে? যে ল্যাচটা যদি আমার এমন এখান থেকে এভাবে হয়, ক্লোজ হয়ে যাবে। আর হুকটা কি, যে হুক, সেম ভাবে এখানেও দেখা একটা হুকের মতো দেখতেছে, যে এখানে আমার সুতাটা ধরতে পারবে, এটা সুতা এখানে ধরতে পারলো, এটা তো একটা ইয়ার্ন। আর এখানে ক্লোজিং এলিমেন্ট কোনটা, এখানে দেখাটা জিনিস খেয়াল করো, আমি যদি এই জিনিসটা অনেক জোরে প্রেস করি, এটা এভাবে এখানে চলে আসবে না, এই যে এমন হয়ে যাবে না ব্যাপারটা। তো যখন এমন হয়ে যাবে তখন কি হয়ে যাবে, সুতাটা আমার ভিতরে থেকে যাবে আর ক্লোজ হয়ে যাবে। তো এখানে একটা ক্লোজিং এলিমেন্ট আছে, আমরা পরবর্তীতে পড়বো। এটা কি নিডল, দেখো এখানেও আমার ভিতরে হাবিজাবি জিনিসপাতি আছে, কিন্তু আসলে ঘটনা কি, যে দেখো একটা হুক আছে, আর এখানে ভিতরে একটা জিনিস দিয়ে এটা ক্লোজ হয়। তো একটু দেখতে কমপ্লেক্স লাগতেছে না এই পিকচারটা? এই যে পিকচারটা একটু দেখতে কমপ্লেক্স লাগতেছে, তা 3 নম্বর পিকচারটা খেয়াল করো, এই জন্য এটার নাম কম্পাউন্ড নিডল। ঠিক আছে, অনেক হাবিজাবি জিনিস আছে এখানে। আর লাস্টে যে আমি একটা কথা বলছি দেখো, ডাবল হেডেড ল্যাচ নিডল।
এর মানে কি দেখো, তুমি যদি এই ফোর্থ পিকচারটা খেয়াল করো, এখানে ল্যাস নিডলের দুইটা ভার্সন মনে হচ্ছে না? যে দেখো, এই একটা ভার্সন আর এই যে একটা ভার্সন, দুইটাই ল্যাস নিডলের মতো মনে হচ্ছে না? দুই জায়গায় দুইটা হুক এবং দুইটা ক্লোজিং এলিমেন্ট, এই জন্য এটাকে বলে ডাবল হেডেড ল্যাচ নিডল। তো এই সব নিডল কোথায় ইউজ করা হয় কেউ বলতে পারবা? একজন বলো তো একটু, তোমাদের থেকে একটু শুনি, তোমাদের ভয়েস শুনি না অনেকদিন হয়ে গেছে। এই টাইপের নিডলটা কোন মেশিনে ইউজ করা হয় কেউ বলতে পারবা? এনিওয়ান? স্যার ওয়ার্প আসো নিটিং এর তোমরা সবাই। ক্ষেত্রে। ওয়ার্প নিটিং এর ক্ষেত্রে? ওয়ার্প নিটিং, ওয়ার্প, ওয়ার্প নিটিং না, ওয়ার্প নিটিং না। আরো কেউ গেস করতে চাও? সিঙ্গেল জার্সি। সিঙ্গেল জার্সি অনেক জেনেরিক কথাবার্তা হয়ে গেল। না, সিঙ্গেল জার্সি না। বা আমি যদি উম না, সিঙ্গেল জার্সি না, তুমি যদি ডাবল জার্সি বলতা তাও হয়তো, মানে এটা যে মেশিন ইউজ করা হয় অ্যাকচুয়ালি এটা ডাবল জার্সি মেশিন, কিন্তু না, ব্যাপারটা এমন না। আর কেউ গেস করতে চাও? এবং মেবি খুব সম্ভবত তোমাদের এই যে এটা যে মেশিন ইউজ করা হয় ওই মেশিনের মেকানিজম মনে হয় তোমাদের নাই FM2 তে, যতটুকু মনে হয় আমার। আর এটা বাংলাদেশেও নাই এই মেশিনটা এত। আচ্ছা, আমি বলে দেই, এটা হলো তোমার পার্ল নিটিং মেশিনে ইউজ করা হয়। এটার নাম শুনছো তোমরা? একটু বলি, আমরা যখন স্ট্রাকচার পড়বো, স্ট্রাকচার বললে আমরা এগুলো পড়বো, একটা হলো প্লেন, জাস্ট প্লেন স্ট্রাকচার, হ্যাঁ, প্লেন স্ট্রাকচার। তারপর আমরা রিব স্ট্রাকচার পড়বো, এগুলো হলো নিটিং মেশিনের বেসিক স্ট্রাকচার, হ্যাঁ। এইটার অনেক ডেরিভেটিভস থাকবে, প্লেনের অনেক ডেরিভেটিভস আছে, রিবের অনেক ডেরিভেটিভস আছে, কিন্তু এগুলো হলো বেসিক একদম স্ট্রাকচার। দেন আমরা ইন্টারলক পড়বো, এগুলো হলো বেসিক ফেব্রিক বা বেসিক স্ট্রাকচার নিটিং এর। আর আরেকটা কি, আরেকটা হলো পার্ল। ঠিক আছে, এই চারটা হলো নিট ফেব্রিকের বেসিক স্ট্রাকচার। তো আমরা একটু যদি বলি, প্লেন বানানোর জন্য সাধারণত আমরা সিঙ্গেল জার্সি মেশিন ইউজ করি, আর রিব আর ইন্টারলক বানানোর জন্য আমরা ডাবল জার্সি ইউজ করি। পার্ল বানানোর জন্য পার্ল নিটিং মেশিন ইউজ করি, পার্লের মেশিনই আলাদা। ঠিক আছে, এটা আবার বলে দেই, ডাবল জার্সি মেশিনের মধ্যে আমরা রিবও বানাতে পারি, চাইলে ইন্টারলক বানাতে পারি, কিন্তু পার্ল বানাতে পারবো না। পার্লের মেশিনটা আলাদা, এবং পার্লের মেশিন আলাদা দেখতে বোঝা যায়, দেখো এই যে এমন অদ্ভুত একটা নিডল ইউজ হয় দেখছো, এই যে ডাবল হেডেড নিডল, এই যেটা, ঠিক আছে, অদ্ভুত নিডল ইউজ হয়, এটা মেশিন আলাদা। এবং আমি যদি আরেকটু বলি, আহ মনে করে দেখো, আমরা পড়ে আসছি না ওয়ার্প নিটিং আর ওয়েভ নিটিং এর পার্থক্যের মধ্যে? আচ্ছা, একজন ওয়ার্প নিটিং বলছো, তো ওই অ্যান্সারটা কেন হবে না একটু বলি। দেখো, আমরা মনে করে দেখো, আমরা স্ক্রিন কি অফ হয়ে গেছে নাকি? সরি, দাঁড়াও। আচ্ছা, এখন আসছে আশা করি, স্ক্রিন আসছে। আচ্ছা, যেটা বলতেছিলাম আমি, দেখো, আহ ওয়েট এ সেকেন্ড। আচ্ছা, যেটা বলতেছিলাম আমি, যে আহ আচ্ছা, সব মুছে গেছে, যাই হোক, সরি। এই যে এটা দেখো, এই যে এটা এটা একটা বিদঘুটে একটা নীল মনে হচ্ছে, এবং এটা ইউজ করা হয় তোমার পার্ল নিটিং মেশিনে। এবং যেটা আমি বলতেছিলাম যে একজন ওয়ার্ড নিটিং অ্যান্সার দিছো, যে ওয়ার্ড নিটিং ইউজ হয় কিনা, দেখো আমরা ওয়ার্ড আর ওয়েভের মধ্যে পার্থক্য পড়ে আসছিলাম না? তো ওয়ার্ড ফ্ল্যাট বেড টাইপ মেশিন ইউজ করে আমরা পড়ছিলাম, এবং আমরা ওয়েভটা পড়ছিলাম যে এখানেও ফ্ল্যাট বেড ইউজ হতে পারে, সার্কুলার নিটিং মেশিন ইউজ হতে পারে। তো মনে রাখবা, পার্ল নিটিং মেশিন একটা ফ্ল্যাট বেড মেশিন, হ্যাঁ। তো ওয়েফটের মধ্যে আমরা ফ্ল্যাট বেড পড়ছিলাম না? তো ওই ফ্ল্যাট বেড মেশিনের মধ্যে এটা পড়ে। ঠিক আছে, অনেকটা ভিভের মতো দেখতে, কিন্তু ভিভের না। ঠিক আছে, ভিভের তো ভি শেপের, কিন্তু পার্ল নিটিং একদম স্ট্রেট, এমন, বুঝছো? এখানে একটা বেড থাকে, এখানে একটা বেড থাকে ফ্ল্যাট। তো এই হলো আর কি ব্যাপার স্যাপার। আচ্ছা,
এই ব্যাপারটা আশা করি বুঝতে পারছো যে নীল কি কি ধরনের হতে পারে। আলটিমেটলি ওই বেসিক ফাংশনটা বুঝলে হয় যে নীলটা আমার কয় ধরনের। আচ্ছা, এবার আসলে ল্যাস নিয়ে একটু কথা বলি, অনেক কিছু বলে ফেলছি অলরেডি, তাড়াতাড়ি আমরা একটু বলি। আসো, যে দেখো, যে ল্যাস সিরিয়ালের মধ্যে এই যে এইসব কথাবার্তা একটু বলা আছে, এগুলো একটু বলছি হলো হিস্ট্রির জন্য, একটু দেখে রাখতে পারো, জাস্ট একটু বুঝার জন্য যে আসলে এই জিনিসটা সর্বপ্রথম ইন্ট্রোডিউস করছে কে। তো ম্যাথু টাউনসেন্ড, হ্যাঁ। আচ্ছা, শুধুমাত্র টাউনসেন্ড লেখা, ওর পুরো নাম হলো ম্যাথু টাউনসেন্ড। তো ও 1849 সালে এটা আবিষ্কার করছে, বা আবিষ্কার করার থেকে বেশি কথা হলো পেটেন্ট করছে, মানে ও আবিষ্কার করতে আগে করছিল বা তৈরি আগে করছিল, এটা তো আবিষ্কার করা জিনিস না, এটা ইনভেন্ট করছে আর কি। ইনভেন্ট করে দেন ও পেটেন্ট করে ফেলছে। আচ্ছা, এবং এটা কিন্তু এক্সপেন্সিভ, এই কথাটা না বোঝার কিছু নাই। যে বিয়ার নীল থেকে এক্সপেন্সিভ কেন, কারণ এখানে যে আলাদা একটা, দেখো, পিভট করে একটা ল্যাচ ইউজ করা হয়, যে ল্যাচ, এই ল্যাচটা ইউজ করা হয়, এবং ল্যাচটা ক্লোজ হতে হবে, তার মানে কি স্মুথলি কাজ করতে হবে। এবং তোমরা যদি একটু বুঝো, আমি তোমাদের হাতে কলমে দেখাইলে এটা ভালো হতো। নিডল কিন্তু তোমার আহ অনেক চিকন একটা জিনিস, হ্যাঁ। তো মনে রাখবা, যে কোনো চিকন জিনিস তোমার বানানো কঠিন, ঠিক আছে, ওটা তোমার মেশিনাইজিং বা মেশিন দিয়ে বানানো ডিফিকাল্ট। এই জন্য দেখবা যে খুব বেশি কোম্পানি নিডল বানায় না। কিছু নিডল বানানোর কিছু কোম্পানির নাম আমি তোমাদের বলে দেই। যেমন সবচেয়ে মার্কেটে লিডিং যারা, সেটা হলো ব্রোস বেকার, হ্যাঁ, জার্মান কোম্পানি। ওরা নিডল মেকিনে শুধু নিডল না, ওরা অনেক কিছু বানায়, নিডল বানায়, সিঙ্কার বানায়। তারপর তোমরা ইয়ানের কার্ডিং মেশিন পড়ছো না? কার্ডিং মেশিনের আমার ক্লথ থাকে না, ক্লথ রোলার, মানে এই যে এমন থাকে না যে রোলার উপরে এমন পিন থাকে, তো ওইগুলাও গ্রস ব্রেকার বানায়, হ্যাঁ। তারপরে আর কি কি আছে, অর্গান, ঠিক আছে। তারপরে ইভেন তোমরা অবাক হয়ে যাবা, স্যামসাং চিনো তো সবাই, স্যামসাং ও নিডল বানায়, ঠিক আছে। ক্যান বানায় জানি না, কিন্তু ওরা বানায়, ঠিক আছে। গ্রোস বেকার, অর্গান, স্যামসাং, হ্যাঁ, এগুলো হলো ওয়েল নোন, এগুলো হলো ওয়েল নোন। এবং গ্রোস বেকারের মার্কেট শেয়ার সবচেয়ে বেশি, এবং ওদের নিডলের দামও বেশি। তো এগুলো অনেক প্রিসিশন মেনটেন করে বানানো হয়। তো এখানে যেহেতু আরো প্রিসিশনের আমার আরো বেশি পার্টস আছে, এই পার্টস গুলো এক্সট্রা আছে, তাই এটা আমার বিয়ার্ডেড নিডল থেকে দামি। তো মনে রাখবা, বিয়ার্ডেড নিডল কিন্তু আমার পুরাতন টেকনোলজি ছিল, পরে ল্যাচে নিডল আসছে। আজকে যে বলছে যা হাই স্কুল এটা হাবি যাবি। আর এখানে পিকচারটা দেখো, এই যে বাম পাশে পিকচারটা, এটা জাস্ট আমি একটা নিটিং এর মেশিনের একটা সিলিন্ডার বেড দেখাইছে। এখানে কি আছে, এই যে ফাঁকা ফাঁকা অংশগুলো আছে, আচ্ছা, এখানে সবকিছু তুমি অনেক বড় বড় করে দেখতেছো, এত বড় থাকে না। অরিজিনালি এই যে এই স্লটটা দেখতেছো না, এটা একটা, এই যে আমি ধর একটা দাগ দিলাম না এখানে নীল কালার, এইটা থেকেও চিকন, এত চিকন থাকে যে এই স্লট গুলা, এই যে স্লট, এই যে এগুলো একটা স্লট, ঠিক আছে, এগুলো অনেক চিকন থাকে। তোমরা যদি অরিজিনালি সিলিন্ডার বেড দেখো বা নিডল বেড দেখো, আমাদের ল্যাবে মেশিন আছে, খুলে চাইলে দেখতে পারো। তো অনেক চিকন থেকে এগুলা। তো এইগুলোকে আমরা বলি ট্রিক। আর এই ট্রিকের মাঝের অংশটুক, এই দুইটা ট্রিকের মাঝের অংশকে আমরা বলি ভার্জ, হ্যাঁ। আচ্ছা, এই ট্রিকে থাকে কি, আমার নিডল থাকে, নিডল থাকে ট্রিকের ভিতরে। এই নিডল ট্রিকের মধ্যে থেকে কি করে বলতো, উঠানামা করে। এখন আমাকে বলো তো, নিডলের তাহলে মোশন কয়টা? মোশন অফ নিডল, নিডলের মোশন কয়টা? কি কি মোশন দেয়? একটা হলো আহ, এক পার্ট হলো আপওয়ার্ড মোশন দেয়, আরটা কি? একটু রেসপন্স করো। ডাউনওয়ার্ড। আরেকটা ডাউনওয়ার্ড না, অ্যাকচুয়ালি দুইটা একই মোশন, আপওয়ার্ড ডাউনওয়ার্ড, ঠিক আছে। আরেকটা মোশন কি? সার্কুলার মোশন, ভেরি গুড। সার্কুলার মোশন দেয়, দেখো, একটা জিনিস খেয়াল করো। আবার সার্কুলার বলতে অনেকে যেটা ভুল ধারণা করবে যে নিজ অক্ষে এমনি ঘুরে নাকি, না। নীল এমনি ঘুরে, নীল নিজ অক্ষে ঘুরে না, ওটাও সার্কুলার হয়ে যেত। ব্যাপারটা কি, এই যে এই সিলিন্ডার বেডটা কিন্তু রোটেট করে। তো রোটেট করলে এই নিডলটা দেখো নিজ জায়গায় তো উপরে নিচে হচ্ছেই, এটা তো উপরে নিচে হচ্ছেই নিজ জায়গায়, এবং সাইডে সাইডে নড়তেছে না নিডল বেডের সাথে সাথে। তো একটা সার্কুলার রেডিয়াল মোশন দেয়, যেটা একটু ভালো ভাষায় বলা যায় রেডিয়াল, যেটা ব্যাসার্ধ, ফিক্সড ব্যাসার্ধ ধরে রেখে ঘুরতে থাকে।
ঠিক আছে? তো নিডলের মোশন দুইটা, একটা হলো আপওয়ার্ড ডাউনওয়ার্ড মোশন, আর একটা হলো রেডিয়াল মোশন। হ্যাঁ, এই যে ছোট ছোট কথাগুলো, এগুলো আমি সিডিতে দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো একটু নোট টোট করে রেখো। আচ্ছা, তো এটা হলো ব্যাপার। তো এই মোশনটা রেডিয়াল মোশন। আচ্ছা, এখন আসো নেক্সটে যে আমরা, তো এখানে আমার কিছু কথাবার্তা বলা আছে। এখানে দেখো সব সেলফ এক্সপ্লেনেটরি কথাবার্তা। হ্যাঁ, তো এখানে সবকিছুই তোমার সেলফ এক্সপ্লেন করে দেওয়া আছে। তো জাস্ট আমি তাও একটু বলি ছোট করে। দেখো যে এখানে এখানে এই যে পার্টস গুলো সম্বন্ধে বলা আছে, এগুলো এক্সামে আসবে। হ্যাঁ, এগুলো এক্সামে আসতে পারে। তো এই জন্য একটু ডিটেলস আমি লিখে দিছি, এক্সাম আসবে দেখে। এই যে দেখো এখানে বলা আছে একটু বড় করে, এখানে কিন্তু দেখো আবার দুইটা ল্যাচে দিও না কেউ, খবরদার। এখানে ভুল আবার দুইটা ল্যাচে দিও না, এটা ল্যাচের ক্লোজিং অবস্থা বোঝানো হয়েছে যে এই ল্যাচটাই তোমার এইভাবে মুভমেন্ট করতে পারে। তো ক্লোজিং আর ওপেন হইতে পারে। তো আহ এই যে পরের ফিগারটা দেখতেছো না, এটা হলো অ্যাকচুয়াল ফিগার। এই যে ফিগারটা একটাই ল্যাচ থাকে। তো এখানে একটা ব্যাপার খেয়াল করো যে এটা ক্লোজিং অবস্থা দেখাচ্ছে। তো আমি একটু ডিফারেন্ট পার্ট গুলো একটু বলে দিই, এখানে একটু বলে দিই সবকিছু সংক্ষেপে। কারণ কি, সব নিডলের একই কাজ পার্ট গুলার। হ্যাঁ, তো ফার্স্টে কি একটা হুক থাকবে, হুক থাকবেই। হ্যাঁ, তো হুকের কাজ কি, এই যে দেখো আমার নতুন লুপ নিয়ে ড্রজ এন্ড রিটার্নস, নতুন লুপ, নতুন লুপ নেওয়া এবং ধরে রাখার কাজ হলো হুকের। ঠিক আছে? তো লুপের ধরে রাখা বা সুতা একই জিনিস। লুপ ধরবা তো সুতার মাধ্যমে, মানে সুতার মাধ্যমে তো লুপ বানাবা। তো সুতার মাধ্যমে লুপ ধরে আমার হুকের কাজ। ঠিক আছে, এরপর ল্যাচের কাজটা কি? ল্যাচের কাজ হলো যে একমাত্র মুভিং পার্ট নিডলের মধ্যে যেটা কি থাকে, এখানে পিভট করা থাকে। পিভটের অংশটার নাম কি? রিবেট। তো এইখানে এই রিবেটটা পিভট করে এইভাবে তোমার ঘুরতে পারে ল্যাচটা, মানে কি ক্লোজ হয় ওপেন হয়। তো আমার হুকটা ক্লোজ করা দরকার হলো যখন ক্লোজ করে, ওপেন করা দরকার হলো ওপেন করে। আচ্ছা, এরপর হলো এই যে এটা দেখো, এই যে এই যে দেখো আহ এই যে ল্যাচটা দেখতেছো না? এই যে ল্যাচ ব্লেড, মানে এটাকে ল্যাচ ব্লেডও বলো অনেক সময়, যে ল্যাচ, এই জিনিসটা রিবেটের যে থাকে ফালক্রাম পয়েন্টটা, আহ, এই ফালক্রামের পাশের যে দেয়ালগুলো, এটাকে বলে স্লট বা স্লট ওয়াল। মানে উপরে একটা, এখানে এই চিত্রটা তো অনেক ই করে দেওয়া, এই জন্য তোমার অরিজিনালি নীল দেখলে বুঝতা যে উপরে এই রিবেটের উপরে একটা স্লটের মতো থাকে। হ্যাঁ, বড়। তো ওই স্লটের ওয়ালটাই হলো তোমার স্লট বা স্লট ওয়ালস। এবং আমি আবার একটু বলে দেই, এই জিনিসটা হলো সবচেয়ে কম ইম্পর্টেন্ট পার্ট। মানে তোমরা যদি এটা ব্যাখ্যা নাও করো, নাও লেখো যে দা স্লট অ্যান্ড ওয়াল কোনটা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ইম্পর্টেন্ট কি বলি, হুকটা বলা ইম্পর্টেন্ট, রিবেটটা বলা ইম্পর্টেন্ট, যে আর ল্যাচটা বলা তো অনেক সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এই ল্যাচটার এই অংশটা দেখো একটু বাঁকা, নিচের অংশ দেখছো? এই ল্যাচের এই অংশটা বাঁকা কেন? কারণ এইটা তো উপরে যখন উঠবে, উপরে ওটা কি এখানে হবে, তো এটা অংশ মিলাতে হবে এখানে আর কি। তো এই জন্য একটু বাঁকা রাখা যাতে সুন্দর মতো মিলে যায়। এই অংশটাকে বলে স্পুন, ল্যাচ স্পুন, আর কিছুই না। তো এই জিনিসটা আমার ইম্পর্টেন্ট বলা। হ্যাঁ, এটা ওই যে দেখো এক্সটেনশন, ল্যাচের এক্সটেনশন এটাই। আর রিবেট তো আমার যেটা আমার পিভট করা থাকে। তো এতটুকু আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো এরপর দেখো পরের পার্ট গুলো কি কি আছে আরেকটা। এই যে পুরো নীল যে বডিটা, এটা কিন্তু বডি। এই বডিটাকে আমি বলি আমরা স্টেম। হ্যাঁ, তোমরা কোষের বা সেলের বায়োলজিতে সেলের ক্ষেত্রে স্টেম সেল পড়ছো। তো কাইন্ড অফ ওই কথাটা থেকে আসছে যে এই পুরো বডি বা সেলটা হলো তোমার স্টেম। ঠিক আছে, এটা। হ্যাঁ, তো এখানে আমার এই পুরো বডিটা নিডলের স্টেম, আর এই অংশটার নাম হলো বাড। এই যেটা, এটা অনেক ইম্পর্টেন্ট অংশ, এটা মার্ক করা অনেক ইম্পর্টেন্ট। কেন? কারণ এই যে নিডলটা যে মোশন পায়, আপওয়ার্ড ডাউনওয়ার্ড মোশন পায়, বলা যায় আপওয়ার্ড ডাউনওয়ার্ড উপরে নিচে হয়। ঠিক আছে, উপরে নিচে হচ্ছে। তারপরে আবার এটা রেডিয়াল মোশন পাচ্ছে। এই যে রেডিয়াল মোশন তো পায় ঘুরে দেখেই, কিন্তু আপওয়ার্ড ডাউনওয়ার্ড যে মোশন পাচ্ছে, এটা অ্যাকচুয়ালি হয় কি এই বাটের কারণে। আর এটা একটা ক্যামের প্রোফাইল ফলো করে। তো মনে রাখবা, এটা কি করে, একটা ক্যামের প্রোফাইল ফলো করে। ছোট ছোট কথা লিখে রাখো। এই এই যেখানে যে কথাবার্তা লেখা আছে, সেগুলো অনেকগুলো বইয়ের কথাবার্তা বেশিরভাগই জিনিস। তো এই বইয়ের কথাবার্তাগুলো মানে বুকিশ জিনিস। আহ এমনি আমার নিজের লেখা পছন্দ ছিল না যখন আমি তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম। আমি তো এখনো আমার এক্সাম দিতে হয় অনেক জায়গায়, তো বুকিশ
জিনিসপাতি লেখো না, আর আমার বুকিশ জিনিসপাতি দেখতেও ভালো লাগে না, যে দেখো নিজের মতো বুঝে লিখলে হয়। আচ্ছা, তো এটা হলো আহ এটা ক্যামের প্রোফাইল ফলো করে, ঠিক আছে? একটা ক্যাম, ধরো একটা ট্র্যাক যদি থাকে, একটা ক্যামের ট্র্যাক যদি এমন থাকে, ক্যামের ট্র্যাক, যে ধরো এটা একটা আমি ট্র্যাক বানালাম বা রাস্তা বানালাম, তো এই বারটা এটার মধ্যে দিয়ে এইভাবে করে নিডলটাকে ফলো করলে নিডলটা এইভাবেই মুভমেন্ট পাবে, হ্যাঁ। আর এই যে এক্সটেনশন যে পার্টটা আছে পরে একটা সাপোর্ট দেওয়ার জন্য, এটা হলো টেল। ঠিক আছে, এগুলো এত ইম্পর্টেন্ট পার্ট না, কিন্তু হুক, রিভেট, ল্যাচ, স্পুন, বাট এগুলো বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এখন আমরা একটু এটা বুঝতে পারছো, ল্যাচিনিডের ডিফারেন্ট পার্টস শেষ, ল্যাচিনিড এত কঠিন কিছু না, শেষ। তো এখন একটা জিনিস খেয়াল করো, আমরা একটু আগে পড়ছিলাম না যে নিডল মুভমেন্ট কয়টা ছিল, কেউ বলো তো? দুইটা। র্যান্ডমলি জিজ্ঞেস করবো নাকি কাউকে? আচ্ছা, না থাক, তোমরা বলো যে নিডল মুভমেন্ট কয়টা। যে দুইটা। যে বলতে চাও বলো। দুইটা। দুইটা, কি কি? আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, আর হচ্ছে রেডিয়াল। আপওয়ার্ড, ডাউনওয়ার্ড আর রেডিয়াল। এখন তার মানে কি, আচ্ছা, আমরা যদি শুধু আপওয়ার্ড বলতাম, ওটা কি ভুল হইতো নাকি ঠিক ছিল? এটা আমার একটু বুঝতে হবে। দেখো, শুধু আপওয়ার্ড ডাউনওয়ার্ড হওয়া মানে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, উপরে নিচে উপরে নিচে এমন হচ্ছে। আর আপওয়ার্ড ডাউনের সাথে যদি রেডিয়াল কথাটা অ্যাড করে, মানে কি জানো, এটা এইভাবে উপরে উঠতেছে, এভাবে নিচে নামতেছে, আবার ধরো এইভাবে উপরে উঠে আবার যে আবার এইভাবে নামতেছে, আর ধরো উপরে উঠতেছেও না অনেক সময়। বুঝতেছো ব্যাপারগুলো? তো দুইটা মোশন কিন্তু মেনশন করা খুব 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 ইম্পর্টেন্ট। শুধু আপওয়ার্ড ডাউনওয়ার্ড বলে অনেকে থেমে যায়, যে নিডল তো উপরে নিচে ওঠানামা করে, না। নিডল উপর নিচে ওঠানামা করে, উপর তো নিচে নামতো এমন হইতো, ঠিক আছে? উপর তো নিচে নামতো এমন হইতো, কিন্তু এমন হয় না কিন্তু। ওর একটা এ পাশে একটা ফোর্স কাজ করে, বা রেডিয়াল একটা হয় দেখে, এই যে সিলিন্ডারটা মুভ করে, যে সিলিন্ডার মুভ করে দেখে ও দেখো উপরে উঠতে থাকে গ্র্যাজুয়ালি, আবার ডানে যেতে থাকে, আবার নিচে নামতে থাকলে গ্র্যাজুয়ালি ডানে যেতে থাকে, কারণ ও তো আস্তে আস্তে ডানে যাচ্ছে, মুভমেন্ট হচ্ছে। বা তোমার যদি সিলিন্ডার বামে মুভ করে, দেখো উপরে উঠতেছে, দেন আবার নিচে নামতেছে, কিন্তু ওর মুভমেন্ট কিন্তু হচ্ছে বাম দিকেই। তো বুঝতেছো? তো আপওয়ার্ড ডাউনওয়ার্ড মুভমেন্টের সাথে সাথে তোমার রেডিয়াল মুভমেন্ট বলাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা সেম গোস ফর সিঙ্কার, সিঙ্কারের ক্ষেত্রেও আমরা সেম জিনিসই দেখবো। আচ্ছা, আমার ফিগার টিগার আঁকার হাত অনেক খারাপ, তো আমি একটু অনেক হাইয়েস্ট ট্রাই করবো তোমাদের একটু আঁকায় বুঝাই দেওয়ার। তো হয়তো সমস্যা হবে, 100% শিওর, কারণ আমার ফিগার আঁকার মতো ভালো না। তো একটু না বুঝলে আমাকে বইলো যে এটা বুঝতেছি না, কিছু বোঝাচ্ছে না দেখে, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা, যাই হোক। আহ, উম, আচ্ছা, এখন একটা কথা আছে, এখানে ছোট একটা কথা আছে। এই যে এই বার্টের কাজটা কি বললাম, যেটা ক্যাম্প প্রোফাইল ফলো করে, রাইট? এখন দেখো তো, আমরা কিছুক্ষণ আগে একটা নিডল সাথে ইন্ট্রোডিউস হয়েছিলাম, যেটার কোনো বাট ছিল না। বলতে পারবা ওটা কি? কোন নিডল ছিল? আমরা চারটা নিডল দেখছিলাম, এর মধ্যে একটা নিডল বাট নাই, দেখবা। কেউ কি মনে রাখছো ব্যাপারটা, নাকি আমি একটু আবার যাই? একটু গেলে মনে মনে পড়বে তোমাদের। হ্যাঁ, বলো কি? কোনটা? এক্স্যাক্টলি। এই যে দেখো, এই যে এটা দেখো তো, এই যে এটা ডাবল হেডেড ল্যাচ নিডলটা, এটা কোনো দেখো বাট নাই। কারণ দেখো, আমি যদি একটু ফোকাস করি, দেখো একটা জিনিস, এই যে এটা বাট আছে, দেখছো যে বাট, এই যে বাট এটা, দেখো, বিশ্বাস না করলে দেখো, এই যে এটা বাট, এই যে এটা ফলো করে প্রোফাইল, এই যে এখানে বাট আছে। কিন্তু একমাত্র এই নিডলটা যেটার কোনো বাট নাই বা কোনো ক্যান প্রোফাইল ফলো করার মতো কিছু নাই। তার মানে কি, এটা কি হলো? এখানেই দেখো টুইস্টটা। সেটা কি জানো? এই ডাবল হেড নিডলের যখন এই জিনিসটা আমার ডিরেকশনে কাজ করে, মানে কি, এই যে হুকটা সুতা ধরবে, ল্যাচটা ওপেন ক্লোজ হবে, তখন এই জিনিসটা তোমার বাটের মতো কাজ করে। আর মানে কি, এই জিনিসটা ও বাটের মতো কাজ করবে কখন, যখন ওর অপর পাশের প্রান্তটা নিটিং অ্যাকশন হিসাবে কাজ করবে, ঠিক আছে? এটা যখন নিটিং অ্যাকশন হিসাবে কাজ করে, এটা তখন বাটের মতো কাজ করে। আচ্ছা, এখন মনে রাখবা, নিটিং এ কোনো বৈষম্য চলবে না। এমন হবে না কখনো যে ও সারা জীবন নিটিং অ্যাকশন করতেছে, সুতা ধরতেছে, ল্যাচ ক্লোজ করতেছে, লুপ বানায় ফেলতেছে, আর ও সবসময় বেচারা ক্যামের প্রোফাইলের মধ্যে ঘুরতেছে। এটা কখনোই হবে না, এইসব বৈষম্য। ও আবার কি করবে? নিটিং অ্যাকশন করবে। ও কি করবে? সুতা ধরবে, ল্যাচ অফ করে লুপ ফর্ম করবে,
ও যখন আবার সুতো ধরাধরি করবে বা নিটিং অ্যাকশন কমপ্লিট করবে, তখন এই জিনিসটা আবার কি হিসাবে কাজ করবে? বাট হিসাবে কাজ করবে। এটা ক্লিয়ার তোমরা? সাধারণত তোমার পার নিটিং একটা কোর্স বরাবর যদি ও নিটিং অ্যাকশন নিটিং হেড হিসাবে কাজ করে, নিচেরটা কাজ করে তোমার বাট হিসাবে। আর নিচেরটা যদি আবার নিটিং অ্যাকশনের হেড হিসাবে বা হুক হিসাবে কাজ করে, এটাকে কাজ করে হলো কি বাট হিসাবে। এই জিনিসটা কি সবাই ক্লিয়ার? এটা কি সবাই তোমরা ক্লিয়ার? একটু কথা বলো। জি স্যার, ক্লিয়ার। জি স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখানে তার মানে সেখানে কোনো লেখা আছে, কথাটা দেখো। এই যে দেখো, টেনশনের কোনো কারণে লেখা আছে, দেখো ডাবল এন্ডেড পার্ল টাইপ নিডলস হ্যাভ এ হুক at each end, while one hook needs the inactive hook is controlled as a butt by a cam reciprocated element called a slider। আমাদের একটা স্লাইডার এলিমেন্ট ইউজ করা হয়, হ্যাঁ। তো এটাও একটু মনে রাখতে পারো। দেখো তোমাদের পার্ল নিটিং হতে স্পেসিফিকলি ভাবে বা এক্সপ্লিসিটলি ভাবে সিলেবাসে নাই, কিন্তু আমি তোমাদের এগুলোর মাঝে মাঝে দেখো পার্ল নিটিং সম্পর্কে তোমরা অনেক কিছু এখন জানো। কি কি জানো? যে পার্ল নিটিং মেশিন একটা স্ট্রাকচার, নিটিং এর মেন বেসিক চারটে স্ট্রাকচারের মধ্যে একটা স্ট্রাকচার, যেখানে একটা ডিফারেন্ট কাইন্ড অফ নিডল ইউজ করা হয়, যেটা কি ডাবল হেডেড ল্যাচ নিডলের মতো। যেখানে কি করে, একটা নিডল যদি নিড করে অ্যাকশন, আর একটা কি করে বাট হিসাবে কাজ করে। ঠিক আছে, যেখানে স্লাইডার থাকে। তো অনেক কিছু জেনে গেছো কিন্তু তোমরা পাল সম্পর্কে। আচ্ছা, তো এটা গেল। এখন আসো, আচ্ছা এখানে আমরা সব মিডলে আমরা দেখবো যে অ্যাডভান্টেজেসটা কি, ডিসঅ্যাডভান্টেজ গুলা কি, হ্যাঁ। তো ল্যাচ নিডলের একটা বড় অ্যাডভান্টেজ কি জানো? ল্যাচ নিডলের একটা বড় অ্যাডভান্টেজ হলো ল্যাচ নিডল গুলো অনেক রোবাস্ট হয়। রোবাস্ট কথাটার মানে বুঝো? মানে শক্তপোক্ত। দেখো একটা নিটিং মেশিন কিন্তু, ধরো এমন হলেও চলবে না যে সারাদিনে কাপড় বানাইছো 20 কেজি 30 কেজি, তাহলে ইন্ডাস্ট্রি পথে বসে যাবে। তো আমাদের অনেক ফাস্ট প্রোডাকশন করতে হবে। তুমি এমন অনেক মেশিন বানাতে পারবা, হাতে 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 বানাতে পারবা, হ্যান্ড নিটিং মেশিন যে কাপড় বানাতে পারে বা ফেব্রিক বানাতে পারে। কিন্তু আমার শুধু কাপড় বানানো যথেষ্ট না, আমার কোয়ালিটি ফেব্রিক বানাতে হবে এট ম্যাক্সিমাম স্পিড, কারণ আমার প্রোডাকশন দরকার। তো ল্যাশ রিডলটা আমার এই সমস্যার একটা সমাধান করতে পারছিল আগের বিয়ার রিডল থেকে। সেটা কি, এটা খুব রোবাস্ট, মানে কি শক্তপোক্ত, অনেক হাই স্পিডে চালালেও চালানো যায়। আমি ইপিলিয়নে হাইয়েস্ট চালাইছি হলো 35 RPM এ, ল্যাশ রিডল দিয়ে সিঙ্গেল জার্সি মেশিন। ঠিক আছে, 35 RPM এ চালাইতে পারছিলাম। ঠিক আছে, 35 থেকে 40-এর মধ্যে চালানো যায়। কিন্তু এটা কিন্তু এভারেজ স্পিড না, বলে রাখি। একটা সিঙ্গেল জার্সি মেশিনের এভারেজ স্পিড থাকে 20-25 এমন, হ্যাঁ। 20 RPM 25 RPM, ডিজাইন বেশি ডেলিকেট হলে আরো কম আরপিএম দেওয়া হয়। কিন্তু 20-25 এগুলো অ্যাভারেজ। কিন্তু আমি 35 পর্যন্ত দেখছি চালে। আর রিব ইন্টারলক আর একটু কম স্পিডে চলে, ওটা হলো এভারেজ স্পিড হলো 15-20 বা 10-15। ঠিক আছে, 15 থেকে 20-এর, মানে 20-এর কম থাকে আর কি। আর সিঙ্গেল জার্সিতে সাধারণত 20-25-এর উপর থাকে। যাই হোক, তো এই হলো আর কি ব্যাপার, হ্যাঁ। তো এটা একটা অ্যাডভান্টেজ যে এগুলো অনেক রোবাস্ট, অনেক হাই স্পিড মেশিন আমরা চাইলেই ইউজ করতে পারবো। আচ্ছা, আরেকটা কি, আরেকটা হলো যে নিডল গুলো সেলফ সাফিসিয়েন্ট। আচ্ছা, সেলফ সাফিসিয়েন্ট কথাটার মানে কি? সেলফ সাফিসিয়েন্ট কথাটার মানে কি? সেলফ সাফিসিয়েন্ট কথাটার মানে হলো যে কোনো এক্সট্রা এলিমেন্ট আমার দরকার হয় না হুককে ক্লোজ করার জন্য। এটার মানে কি, ওই যে আমি বললাম না একটা ক্লোজিং এলিমেন্ট লাগে, এখানে কিন্তু এলিমেন্ট ছিল ল্যাচ, কিন্তু এই ল্যাচটাকে বন্ধ করতে কি তোমার এক্সট্রা কোনো আলাদা কোনো মেকানিক্যাল প্রেসার বা কোনো মেশিন লাগছে? ল্যাচটা কিন্তু ক্লোজ করতে ওপেন করতে কোনো আলাদা কিছু লাগে নাই, ল্যাচ নিজেই ক্লোজ ওপেন হচ্ছে। এখন এটা কি ভাবছো সবাই যে ল্যাচ কেমন ওপেন ক্লোজ হয় নিজে নিজে? এটা তো একটা ভাবার বিষয়। যে আমার এখানে ল্যাচ আছে, ঠিক আছে, ক্লোজিং এলিমেন্ট, কিন্তু আমাদের তো এমন হলো হবে না যে যখন মন চায় তখন খুলবে বন্ধ হবে। আমার এক্স্যাক্টলি যখন ওর খোলা লাগবে ল্যাচটা, নিটিং অ্যাকশনের সময় বা নিটিং হওয়ার সময়, তখনই ওর খুলে থাকতে হবে। যখন ওর বন্ধ থাকতে হবে তখনই ওর বন্ধ থাকতে হবে। তো আমার এই এক্সট্রা এলিমেন্ট কিন্তু লাগতেছে না ওকে খোলা বা বন্ধ করার জন্য। তো কিভাবে হচ্ছে? এই যে দেখো, ল্যাচ মুভস আপস এন্ড ডাউন ডিউ টু ইয়ার্ন টেনশন। সুতার কারণেই ঘুরতেছে।
একটা সুতার প্রেসারে ল্যাচ খুলে যাচ্ছে, সুতা যখন নিচে নামে তখন অটোমেটিক ল্যাচটা খুলে দেয়, আবার সুতো পুরোটাই ল্যাচটা অফ করে দেয়। এটা আমরা যখন নিটিং অ্যাকশনটা শিখবো তখন অনেক ভালো মতো জানবো। আপাতত এই ওয়ার্ডটা মাথায় ঢুকে রাখো যে ল্যাচ নিডল গুলো আমার কি হয়, সেলফ সাফিসিয়েন্ট হয়। এখানে ইয়ানের টেনশনেই সব হয়ে যায়। ঠিক আছে, ইয়ানের টেনশনে টেনশনে দেখবা সব হয়ে গেছে। আমার ল্যাচ উপরে নিচে উঠতেছে নামতেছে, ইয়ান টেনশন তোমার কারণে। ঠিক আছে, এখন দেখো সব জিনিসেরই ভালো মন্দ থাকে। তো ল্যাচ নিডলেরও বন্ধ জিনিস আছে, সেটা কি? ফাইনার গেজ ইজ নট পসিবল। ফাইনার গেজে বানানো যায় না। এখন গেজ কথাটা কি? দেখো, তোমাদের গেজ কথাটা হয়তো নতুন লাগতে পারে অনেকের কাছে, এই জন্য আমি নিচে একটা টিকা দিয়ে দিছি, টিকা। যে গেজ মানে কি? গেজ মানে হলো যে, এটা হলো যে আমার নিডল বেডের প্রতি ইঞ্চিতে কতগুলো নিডল আছে, অ্যাজ সিম্পল এস দ্যাট। একটা নিডল প্রতি ইঞ্চিতে যদি 4টা নিডল থাকে, তাহলে গেজ কত? 4 গেজ। প্রতি ইঞ্চিতে যদি 5টা নিডল থাকে, গেজ কত? 5 গেজ। ঠিক আছে, যত বেশি গেজ থাকবে, ঠিক আছে, যত বেশি গেজ থাকবে তত কি হবে বলতো? ফাইনাল হবে নাকি কোর্সের হবে? ফাইনাল হবে। 1 ইঞ্চির মধ্যে 5টা নিডল থাকলে, আর সেম 1 ইঞ্চির মধ্যে 2টা নিডল থাকলে কি এই 2টা নিডলের মধ্যে গ্যাপ বেশি না? তার মানে কি ওটা কি মোটা হবে না কাপড়টা? কারণ ওখানে বেশি মোটা হবে নিডল গুলো, কারণ এত বড় জায়গায় যদি 2টা নিডল থাকে তার মানে কি নিডল গুলো অনেক মোটা মোটা। ঠিক আছে, আর 5টা নিডল যদি থাকে তার মানে কি ওটা একটু চিকন, মানে ফাইনার ফেব্রিক তৈরি করা যাবে। এটা কিন্তু একটা কোয়ালিটি, হ্যাঁ। তোমরা দেখবা নিজের কাপড়টা একটু ধরে দেখো, কেউ যদি টি শার্ট মিশার্ট পরে থাকো, যে একটা কোয়ালিটি থাকে, হ্যাঁ। আহ আচ্ছা, তোমরা কেউ এখন অ্যাটেন্ডেন্স লিখতে সময় নষ্ট করো না, আগে ক্লাস বুঝো। ঠিক আছে, অ্যাটেন্ডেন্সের তোমার রোল নাম্বার লিখতে বলে আমি লিখবো না, হ্যাঁ। বা আমার কাছে রেকর্ড থাকে যে কে কতক্ষণ এই বিডি রেনে ক্লাস নিলে। এটা সুবিধা, আমি লাস্ট ক্লাসটা বিডি রেনে নিতে পারি নাই, কারণ আমার অ্যাকাউন্ট ব্লক ছিল। এখন থেকে সমস্যা হবে না আশা করি। তো বিডি রেনে ক্লাস নিলে এটা সুবিধা যে তোমাদের সব হিস্ট্রি থাকে। ইভেন তোমরা কে কতক্ষণ ঢুকছো বের হইছো এটাও থাকে, যে কে 5 মিনিট ছিলা, কে 10 মিনিট ছিলা, কে 30 মিনিট ছিলা। তো কেউ যদি মনে করো ক্লাসে ঢুকে মেসেজ একটা মেরে চলে যাব, এটা কিন্তু আলটিমেটলি ধরা খেয়ে যাবে, কারণ অ্যাটেন্ডেন্সে তোমার থাকবে যে কে কত মিনিট ছিল, ডিউরেশন কত মিনিট ছিল, হ্যাঁ। তো এই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ডিউরেশন না হলে হইতে পারে, প্রবলেম হইতেই পারে যে তোমরা নেটের কারণে বাসায় যেহেতু অনলাইন ক্লাস করতেছো, অনেকে হল থেকে অনলাইন ক্লাস করতেছো, নেটে না থাকতে পারে, নেট টেট সমস্যা হইতেই পারে। কিন্তু সাফিসিয়েন্ট অ্যামাউন্ট না থাকলে অ্যাটেন্ডেন্স পাবে না। যাই হোক, তো সব রেকর্ড থাকে। তোমরা অ্যাটেন্ডেন্স এখন লিখতে সময় নষ্ট করো না বা এনার্জি ওয়েস্ট করো না, তোমরা আগে লেখাপড়া বুঝো, যেটা পড়াচ্ছি টপিকটা বুঝো। অ্যাটেন্ডেন্স এমনি রেকর্ড থাকে, বা চাইলে তোমরা অ্যাটেন্ডেন্স দিতেও পারো তোমাদের সন্তুষ্টির জন্য মেসেজ, কিন্তু এটা লাস্টে দিও, আমি যখন বলবো। এখন ক্লাস আমার দেরি আছে শেষ হতে। যাই হোক, স্যার তো হ্যাঁ, কিছু বলবা কেউ? স্যার একটা ফ্যাব্রিকের ফাইনারনেস আর হচ্ছে কোর্সারনেস তো ইয়ানের উপর ডিপেন্ড করে না? এক্স্যাক্টলি, ভেরি গুড কোয়েশ্চেন। দেখো, আমি এটা আসতেছিলাম। দেখো, একটা জিনিস খেয়াল করো, এই জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যেন মেশিন দেখে দেখে পড়ানো। এই যে একটা স্লাইড ওপেন করে রাখছি, অনলাইন ক্লাসে নিটিং পড়াচ্ছে, এটা হাস্যকর ব্যাপার, বুঝছো? নিটিং জিনিসটা পড়াতে হবে মেশিনের সামনে, যে মেশিন দেখাবো, বা আমি আছি নিডল পড়াচ্ছি, একটা নিডল অন্তত দেখানো দরকার। তোমার হাতে একটা নিডল থাকবে, আমি বলবো আর তোমরা ডিটেক্ট করবা। তো এই জন্য এই সমস্যাগুলো হয়। দেখো, আমি একটু বলি। আগে এটা বুঝে নাও যে ফাইনার আর কোয়ার্সের একটা ফেব্রিক কোয়ালিটি, মানে তোমরা যে বাসায় টি শার্টটা পরেছো ওটা ধরে দেখবে পাতলা লাগতেছে, মোটা লাগতেছে, এটা অনেক কিছু ডিপেন্ড করে গেজের উপর। গেজ জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো যে কোশ্চেনটা করছে, যে ধরো আমি একটু এই উদাহরণটাই দেখো, যে দেখো এটা 1 ইঞ্চি, হ্যাঁ। 1 ইঞ্চির মধ্যে কয়টা নিডল আছে? এখানে ধরো 5টা। তার মানে এখানে গেজ কত? 5। 5 গেজ, হ্যাঁ। গেজকে অনেক সময় ইন্ডাস্ট্রিতে জিজি লেখা হয়, হ্যাঁ। আর এই 1 ইঞ্চিতে ধরো অন্য একটা মেশিনে, বা অন্য একটা মেশিন না হয়েও একই মেশিনে অন্য সিলিন্ডারে ধরো, কারণ আমার সিলিন্ডার বেড চেঞ্জ করলে গিয়ে গেজ চেঞ্জ হতে পারে। ধরো আমার আহ 2টা আছে, হ্যাঁ। 2টা রিয়েল আছে, তার মানে এটা 2 গেজ। 2 গেজের মেশিন, এতটুকু 1 ইঞ্চি, হ্যাঁ। এই এতটুকু হলো কত? 1 ইঞ্চি। 1 ইঞ্চির মধ্যে এটা 5টা রিয়েল আর এটাতে 2টা রিয়েল। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এত বড় জায়গাতে তুমি 2টা নীল রাখছো, আর এই সেম পরিমাণ জায়গাতে এখানে 5টা নীল। বলো তো কোন নীল গুলো মোটা? এটা, এই 2টা, নাকি এই 5টা? তুমি কি বলতে পারবা যে দুইটারটা এই মোটা। যে, দুইটা। হ্যাঁ, নিচেরটা মোটা।
এখন হ্যাঁ একটা জিনিস আমরা একটু ভাবি, দেখো গেজের সাথে ইয়ানের কাউন্টের একটা সরাসরি রিলেশন আছে, অনেক ভালো রকমের রিলেশনশিপ আছে, হ্যাঁ। তোমার এখন এই যে মোটা সুতান, এখানে মোটা মোটা নিডল না, এখন তুমি ধরো এখানে অনেক ফাইনার কাউন্ট ইয়ান ইউজ করলা, হুম, অনেক ফাইনার কাউন্ট ইয়ান ইউজ করলা, ধরো আমার কত কাউন্ট, 40 কাউন্ট, 50 কাউন্ট, 60 কাউন্ট, 60 এনি, আমি ইংলিশ কাউন্টের কথা বলতেছি, এত ফাইনার, হ্যাঁ, এত ফাইনার ইয়ান ইউজ করলো, অনেক চিকন ইয়ান ইউজ করলা এই মোটা নিডল গুলোতে, তো হবে কি জানো, দেখো এই নিডল গুলো যেহেতু মোটা, এগুলো যে ট্রিক, ট্রিক মনে আছে কি ছিল, নিডল বেডে, নিডল বেডে যে আমার ফাঁকা জায়গাগুলো ছিল, এই ট্রিক গুলো কি মোটা হবে না, যেহেতু নিডল গুলো ওঠানামা করতে হবে এর মধ্য দিয়ে, এটা বুঝো। একটা নিডল যখন সুতা নিয়ে নিচে নামবে, খেয়াল করো, তো আমি কি ফিগার রাখতেছি এগুলো, দাঁড়াও আমি ভালো মতো থাকি। আচ্ছা, ধরো এটা একটা নিডল স্লট, হ্যাঁ, এখানে নিডল আছে, এই যে এটা একটা নিডল, এখানে সুতা ধরছে, ও ধরো সুতা রিসিভ করছে, সুতা রিসিভ করে অবশ্যই কি নিচে নামবে, তো নিচে নামলে এই সুতাটা ধরে নিচে নেমে কি ধরো এর পরের অবস্থাটা কি হবে, যে সুতাটা কি ট্রিকের মধ্যে দিয়ে আসবে, এই যে সুতাটা, এই সুতাটা কি ট্রিকের মধ্যে দিয়ে চলে আসবে না। এখন দেখো ট্রিক কি অনেক মোটা না, যেহেতু আমার নিডল গুলো মোটা, এই যে 2 গেজের ক্ষেত্রে, তো যখন একটা চিকন সুতা টান দিবে, ওর কি অনেক স্পেস না মধ্যে দিয়ে, ট্রিকের মধ্যে দিয়ে, এটা বুঝতেছো সবাই, ফিল করো যে ট্রিকটা এখানে অনেক খালি জায়গা, কিন্তু সুতাটা অনেক চিকন, নিচে যে নামছে, যে সুতাটা নিয়ে যে নিচে নামছে ঠিক, তখন কি হবে জানো, সুতাটা অনেক বেশি ভাইব্রেট করবে, মানে কি, সুতাটা ট্রিকের দেয়ালে ধাক্কা খাবে অনেক, কারণ অনেক জায়গা ওর নড়াচড়ার, তো নড়াচড়া অনেক জায়গা থাকলে বাইরে বাইরে ধাক্কাটাই করবে, এক্ষেত্রে কি হবে জানো, সুতাটা ছিঁড়ে যাবে, এবার ইয়ার্ন বেকেজ বেড়ে গেছে, তোমার নিটিং করতে পারবা কিন্তু কষ্ট হবে অনেক, কাপড়টা দেখতে ভালো হবে না। তার মানে আমি চাইলেই আমি 2 গেজ বা মোটা গেজের ক্ষেত্রে চিকন ইয়ান এত ইউজ করতে পারি না, একটা রেঞ্জ থাকে, তো অটোমেটিক আমি যখন মোটা গেজ সিলেক্ট করি একটা মেশিন, তখন অটোমেটিক কাউন্টও কি নিতে হয়, কোর্সারের দিকে নিতে হয়, তার মানে কোর্সার গেজ হলে আমরা কোর্সার কাউন্টের দিকে যাই, যাতে আমার নিটিংটা ভালো মতো হয়, কারণ নাহলে এটা প্র্যাকটিক্যালি পসিবল না, থিওরিটিক্যালি পসিবল, এই যে আমরা থিওরিটিক্যালি তো যে কোনো কাউন্ট দিয়ে যে কোনো গেজ বানাতে পারি নাকি, কিন্তু এই যে প্র্যাকটিক্যালি দেখবো সুতা ছিঁড়ে যাবে। এখন ভাইস ভার্সা চিন্তা করো, যে আমি 5 গেজ বা, এটা তো একটু চিকন সুতা না, সরি চিকন ট্রিক বা নিডল গুলো চিকন, এই জায়গাটা ছোট, এই যে এই ট্রিকের জায়গাটা তুলনামূলক ছোট, যেখানে নিডল আমরা ওঠানামা করে বেডের মধ্যে, তো এখানে যদি অনেক মোটা একটা ইয়ান ইউজ করছো, ধরো অনেক মোটা, 10 গেজ, 10 কাউন্টের বা 6 কাউন্ট, 5 কাউন্ট, অনেক মোটা, এখানে কি হবে বলতো, যখন নিচে নামবে, যে ধরো নিডলটা সুতা নিয়ে নিচে নামছে, এখানে কি ট্রিকের জায়গাটা অনেক ছোট না, আর ইয়ান কি অনেক বড় বড় না, তা আলটিমেটলি এখানেও কি ইয়ানের একটা ঘর্ষণ হবে না দেয়ালের সাথে, তখনও কি সুতাটা ছিঁড়ে যেতে পারে, বা নিডলটা এনাফ স্ট্রেংথই নাই, কারণ নিডল অনেক চিকন, এটা 5 গেজে, আর সুতা অনেক মোটা, নিডলের হুক ভেঙে যাবে, দেখবা নিডলও ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইয়ানও ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা ইয়ানের ক্ষতিগ্রস্ত একটু কম হলেও, যেহেতু ইয়ানটা অনেক মোটা, ইয়ানের স্ট্রেংথ বেশি, কিন্তু নিডলের হুকটা কি হয়ে যাবে বলতো, ক্ষতিগ্রস্ত হবে, কারণ এত মোটা ইয়ান ওর টানতে পারবে না। এই জন্য আমার চাইলে আমি একটা ফাইনার গেজের মেশিনে এত কোর্সার ইয়ান ইউজ করতে পারি না, তো আমরা সাধারণত ফাইনার গেজে ফাইনার কাউন্টের ইয়ান ইউজ করার চেষ্টা করি, আর কোর্সার গেজে কোর্সার কাউন্টের ইয়ান ইউজ করার চেষ্টা করি। কোশ্চেনটা কি করছিল, আমার অ্যান্সার পাইছো, অ্যান্সারটা কি পাইছো? জি স্যার। তার মানে আমি হায়ার গেজ ইউজ করলে আমার অ্যাকচুয়ালি তখন কাউন্টও কি যেতে হবে, ফাইনাল দিকে যেতে হবে, তখন ফেব্রিকটা কি অবশ্যই ফাইনাল হবে, কথাবার্তা একই গুলো করে ফেলে। অ্যাকচুয়ালি আমরা ফাইনাল কাউন্ট ইউজ করছি কেন, কারণ এখানে ফাইনাল গেজের মেশিন ইউজ হয়েছে দেখে, ঠিক আছে, বা আরো উল্টা ঘুরে পেঁচে বলতে পারি, আমার ইউজ করতে হবে ফাইনাল কাউন্টে জ্ঞান, এই জন্য আমি ফাইনাল গেজ মেশিন সিলেক্ট করছি। তো রেটিং এর একটা পরের সাথে অনেকটা ইম্পর্টেন্ট জড়িত, নাহলে তো দুনিয়াতে এত ভেরিয়েশন আসতো না গেজের, এক গেজে আমরা সব কাপড় বানাতাম, আসছে তো ফেব্রিকের রিয়ানের ভেরিয়েশন আছে দেখি। আচ্ছা দেখো এখানে কি লিখছে, গেজ জেনারেলি আমার কি হয়, 18 থেকে 36 এর মধ্যে হয়, ঠিক আছে, 18 গেজ মানে কি, প্রতি ইঞ্চিতে কয়টা নিডল, 18টা, 36 মানে প্রতি ইঞ্চি নিডল হলো 36টা, ইউজুয়ালি বলছে এটা, হ্যাঁ, কারণ আমি তো বলি, আমি যেখানে জব করে আসছি ইপিলনে, ওখানে গেজের ভেরিয়েশন ছিল 12 থেকে 40 গেজ, অনেক বেশি ছিল, বাংলাদেশে অনেক কম ইন্ডাস্ট্রিতে মনে আছে।
ঠিক আছে, 12 থেকে 40-এর মধ্যে ডিফারেন্স ছিল, হ্যাঁ। তো মানে কি, 12 গেজও বানানো যেত, 40 গেজও বানানো যেত। এবং আমি তোমাদের একটু বলে দেই এক্সপিরিয়েন্সের জন্য, এই 40 গেজের মেশিনে 60 কাউন্টের নিচে সুতা ইউজ করতো না সাধারণত। 60 কাউন্ট কিন্তু অনেক ফাইনাল, তোমরা যদি একটু ভেবে দেখো, 60 কাউন্টের নিচে সাধারণত সুতা ইউজ করে না তোমার 40 গেজের মেশিনে। 100 কাউন্টও ইউজ করতে দেখছি। 100 কাউন্ট মানে বুঝো কত ফাইন, 100 এনি, হ্যাঁ, 100 এনি। আর 12 কাউন্ট, এই 12 গেজের মেশিনে আমরা সাধারণত 5-6 কাউন্ট, 10 কাউন্ট, 20 কাউন্ট এগুলো ইউজ করি, 20 কাউন্টের নিচে আর কি, 20-25, 20-24 কাউন্টের নিচে, হ্যাঁ। তো আশা করি একটা আইডিয়া পাইছো তোমরা। হুম। আর এই যে ভিএ দেখো, নিচে একটা ছোট করে একটা কথা লেখা আছে, ভিভেড। ভিভেড এর রেঞ্জটা কি 6 থেকে 22। তো এটা কি একটু কোর্সারের দিকে না? 6 থেকে 22 কিন্তু কোর্সারের দিকে। এটা তো স্বাভাবিক হয় এই কথা, কারণ ভিভেড আমরা সাধারণত সোয়েটার নিটিং করি, বলছিলাম না, সোয়েটার বানাই। তো সোয়েটার কি একটা মোটা কোর্সার ফেব্রিক নাকি ফাইনার ফেব্রিক? অবশ্যই কোর্সার ফেব্রিক বা মোটা ফেব্রিক। মোটা ফেব্রিক বানাতে গেলে আমরা একটু কোর্সার গেজের দিকে যেতে হবে, হ্যাঁ। এটাই স্বাভাবিক। আমাদের ল্যাবের যে বিবেটটা আছে, ফেব্রিকের ল্যাবে, নিটিং ল্যাবে, আচ্ছা এটা এখন নিটিং ল্যাবে আছে, হ্যাঁ মনে হয়, যাই না। নিটিং ল্যাবে যেটা আছে বিবেটটা, ওটা গেজ মনে হয় 12 না 14 গেজ, আমার খুব সম্ভবত যতটুকু মনে পড়ে। ঠিক আছে। তো এটা হলো আর কি ব্যাপার স্যাপার। ঠিক আছে, এতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমাকে একটা জিনিস অ্যান্সার দাও। ধরো আমি যদি একটু বলি, দাঁড়াও, এখানে একটা কি উঠে আছে। ধরো এতটুকু হলো 2 ইঞ্চ, হ্যাঁ। ধরো সিম্পলি বলি, ধরো একটা মেশিনের গেজ হলো 2.5 গেজ। এটা মানে কি, তোমাকে জিজ্ঞেস করে কোয়েশ্চেন, সিরির কোয়েশ্চেন ধরো করলাম, যে সার্কুলার ওয়েভ ফিটিং মেশিন হ্যাজ ইটস গেজ 2.5, হোয়াটস দ্য মিনিং অফ ইট, মানে এই 2.5 গেজ মানে কি, বলতে পারবা কেউ? স্যার এই কম্বিনেশন তো পসিবল না। কেন? মানে আমরা তো মেন যেটা সংজ্ঞা পড়লাম, যে নাম্বার অফ নিডলস থাকে 1 ইঞ্চির মধ্যে। তা এটা তো অসম্ভব যে 1 ইঞ্চির মধ্যে আড়াইটা নিডল আছে, আড়াই আবার কি, কোন একটা ভগ্নাংশ হয় নাকি আবার নিডল, এটাই তো নাকি। স্যার কিন্তু দুই এমন আড়াই গেজ কিন্তু হয় সাধারণত, হইতেই পারে, মানে আড়াই গেজ না হয় কিন্তু 22.5, 18.5 এমন হইতেই পারে, বলা তো যায় না, হইতেই পারে, সাধারণত হয় না, সাধারণত হয় না, কিন্তু হইতেই পারে। তখন আমরা কি বলবো জানো, একটু চালাই করে বলবো 2 ইঞ্চিতে 5 নিডল থাকে। এখন সম্ভব না এটা? 2 ইঞ্চিতে 5 নিডল থাকা কি সম্ভব নাকি? জি স্যার। ওইটাই অ্যাকচুয়ালি। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আড়াই গেজ মানে কি, এর মানে কখনোই বলো না যে 1 ইঞ্চিতে 2.5টা নিডল থাকে। এটা বললে ভুল, কারণ 2.5টা নিডল আবার মানে কি, নিডল কি আরেকটা নিডল কি অর্ধেক করে বসাবা নাকি? তোমার বলতে হবে 2 ইঞ্চিতে 5 নিডল থাকে, এটা তো সম্ভবই, 2 ইঞ্চির মধ্যে 5টা নিডল আছে, সমস্যা কি? দুই দুই ইঞ্চি এটা, সিলিন্ডারের 2 ইঞ্চির মধ্যে 5টা নিডল আছে, সুন্দর করে সাজানো শেষ। তো 2 ইঞ্চিতে 5 নিডল থাকলে ওটা হলো আমার আড়াই গেজ। ঠিক আছে, ক্লিয়ার সবাই এটা? না আচ্ছা, স্যার বুঝি নাই, আবার একটু বুঝো বুঝান। নাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো, তোমাকে আমি যেটা কোয়েশ্চেন করছি তোমাদের, যে এই যে দেখো, আড়াই গেজ বলতে কি বুঝে? হুম, আড়াই গেজ বলতে কি বুঝো, এটা একটা কোয়েশ্চেন করছে। তো আড়াই গেজ সাধারণত যেটা হয়, এই যে তোমাদের মাথায় একটা তো মুখস্থ করে আমরা রেখে আসছি যে য- 1 ইঞ্চিতে যতগুলো নিডল থাকে তত গেজ। তার মানে কি, আড়াই গেজ মানে কি, 1 ইঞ্চিতে নিডল আছে আড়াইটা, আড়াই পিস নিডল। এখন আড়াই কেজি কোনো পিস হয়? আড়াই মানে তো 2টা পিস আর একটার অর্ধেক। একটা অর্ধেক কি কোন পিস বলতে পারবা তুমি? নিডল মানে তো একটা নিডল, 2টা নিডল, 4টা নিডল, 3টা নিডল, এটা তো পূর্ণ সংখ্যা। আড়াই তো সংখ্যা না কোনো, মানে পূর্ণ সংখ্যা না। তো এর ভগ্নাংশ হয়ে যায়, তো আড়াই পিস বললে এটা ভুল। তুমি যদি এভাবে বলো যে 1 ইঞ্চিতে আড়াইটা নিডল আছে, ঠিক আছে, ভুল। আড়াই গেজ মানে হলো
কথাটা একটু ঘুরে বলবো আমরা এভাবে, যে 2 ইঞ্চিতে 5টা নিডল আছে। 2 ইঞ্চিতে 5টা থাকা, আলটিমেটলি দেখো তো 1 ইঞ্চিতে কটা থাকে? আড়াই। এই জন্য আড়াই গেজ হয়েছে। কিন্তু এভাবে আমরা বলবো না কখনো যে 1 ইঞ্চিতে আড়াইটা নিডল আছে। আড়াইটা নিডল তো বলা যাবে না, আমার পরবর্তী ভগ্নাংশ সাথে যেতে হবে। আড়াইকে 2 দিয়ে গুণ করলে কত হয়? 5 হয়। তার মানে কি 2 ইঞ্চিতে 5টা নিডল আছে। এটা বুঝতে পারছো এখন? 1 ইঞ্চিতে যদি আড়াই থাকে, 2 ইঞ্চিতে কি থাকবে? দ্বিগুণ মানে 5। তার মানে 5টা নিডল আছে আড়াইতে, আর 2 ইঞ্চিতে। ধর এতটুকুর পরিমাণ 2 ইঞ্চি, এই 2 ইঞ্চিতে আছে 5টা নিডল। কিন্তু আমরা তো গেজের যে সংজ্ঞা পড়ে আসছি, গেজের সংজ্ঞাতে কিন্তু আমার 1 ইঞ্চিতে হিসাব করতে হয়। এই জন্য 2 ইঞ্চিতে 5টা থাকলে কি হয়েছে? আমার হিসাব করতে হবে 1 ইঞ্চিতে, এই জন্য এটা হয়েছে আড়াই গেজ। এখন বুঝছো? জি স্যার। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। তো এরপরে আসো। আচ্ছা, তোমরা কি ডাবল ক্লাস করবা? জি স্যার, ডাবল ক্লাস করব। তুমি তো ঘুমাও না নাকি? মানে দেরি করে তো ঘুমাও সবাই নাকি? কেউ কি আর্লি ঘুমায় যাওয়ার অভ্যাস আছে? আমার নাই। স্যার তোমরা আপনি সহমত ফ্রি সবাই? থাকলে আমার সমস্যা নাই। আমি ফ্রি, আমি ফ্রি। আমি ফ্রি বলতে আর কি, ক্লাস নেওয়ার জন্য ফ্রি, অন্য কিছুর জন্য না। ক্লাস নিতে পারবো। ঠিক আছে। জি আর স্যার, ক্লাস। আমরা, হ্যাঁ অবশ্যই আমরা করি ক্লাস, আসো। আমরা 2টা ক্লাস নিয়ে ফেলি, হ্যাঁ। আর অলরেডি আমরা 1 ঘন্টা ক্লাস নিয়ে ফেলছি, আর একটু করলেই আমাদের এই টপিকটা শেষ করে দিতে পারলে ভালো হবে। তোমরা ইন্টারেস্টেড থাকলে আমার কোনো সমস্যা নেই। তোমরা চাইলে আমি রাত 12টা 1টা পর্যন্ত পড়াতে পারি, যদি তোমরা পড়তে চাও। আমার পড়াতে ভালো লাগে অনেক, যদি স্টুডেন্ট ইন্টারেস্ট থাকে। আচ্ছা, একটা কাজ করি, আমরা একটা 5 মিনিটের একটা অন্য কথাবার্তা বলি, হ্যাঁ। তো তোমরা কালকে কনসার্টে গেছিলা? জানে কেউ? কেউ যাও নাই? আচ্ছা 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 আচ্ছা। ও, একজন গিয়েছিল, আসে নাই, মানে এখন ক্লাসে নাই। আমার সাথে ইন্টারেক্টিভ করো, সমস্যা নাই। আমার সাথে কথা বলো, কথা না বলে বুঝবো না যে তোমরা আমার কথা শুনতেছো নাকি না শুনতেছো। কথা বলো, আমি ভয় পাওয়ার কিছু নাই এখানে। তো জিজ্ঞেস করলাম এমনি, কারণ আমি গেছিলাম। ঠিক আছে তো, ভালোই ছিল এক্সপিরিয়েন্স। কিন্তু স্যার, এই কনসার্ট বছরের টপিকের কথা না বলে কষ্ট লাগে। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, কোনো সমস্যা নাই। কিন্তু আমি একটু আমার এক্সপিরিয়েন্স বলি। আমি এই বছরের শুরুতে একটা হয়েছিল আতিফ আসলামের কনসার্ট। এমন না যে আমি অনেক বড় ফ্যান আতিফ আসলামের, এমন কিছু না। জাস্ট বিকজ মানে ওর গান সবাই শুনে, ছোটবেলা থেকে শুনছে, এটাই আর কি, হ্যাঁ। তো ফ্যান না, কিন্তু ভালো সিঙ্গার, এটা সবাই জানে, আমার বলার দিয়ে কিছু আসে যায় না, ও সবাই জানো ভালো সিঙ্গার, তো এইভাবে করে গেছিলাম। এবছর শুরুটা ভালো ছিল, এবারেরটাও ভালো ছিল, কিন্তু মাঝে মাঝে কিছু ইনসিডেন্ট ঘটছে, এবং শোটা স্মুথ ছিল না। মানে অনেক মাঝখানে অনেক অনেকে আহ, অনেক ফ্রি স্লট ছিল তো। মানে ব্যাপারটা হলো অনেকটা লাস্টের দিকে পোষায় পোষায় গেছে আতিফ আসলাম যখন ছিল স্টেজে। কিন্তু এর আগে আর কি একটু কেমন জানি ছিল। তো যাই হোক, আমি তোমাদের এমনি জিজ্ঞেস করলাম আর কি, যে তোমরা কেউ গেছো টেছো কিনা। ঠিক আছে। তোমাদের দেখি টেখি নাই, ও দেখলেও চিন্তাম নাকি যাই না ওই ভিড় টিড়ের মধ্যে। যাই হোক, এটাই। আচ্ছা। তো আহ আবার হয়তো নেক্সট ডে তোমরা যাবা, সমস্যা নাই। বা তোমরা চাইলে ক্যাম্পাসে অ্যারেঞ্জ করে ফেলতে পারো, কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান করে আতিফ আসলামের মতো কাউকে নিয়ে আসতে পারো, চাইলে, বাজেট থাকলে আর কি। যাই হোক, তো আমরা নেক্সটে যাই পরে। আচ্ছা। তো নেক্সটে কি আছে এরপর? আহ, আচ্ছা, এই যে দেখো, আমি অনেক চেষ্টা করছি বুঝছো, একটু ফিগার একটা বোঝানোর, হ্যাঁ। হাতে কলমে দেখালে ভালোই তো। কিন্তু আমি বুঝেছি যে মেশিন অ্যাকচুয়ালি কিভাবে থাকে, হ্যাঁ। এই দেখো, একটা সার্কুলার মেশিনের ল্যাচিং দেখতে কেমন হয়? এই যে এটার একদম রিয়েল পিকচার। ঠিক আছে, এই যে এগুলো ছিল আগের পিকচার, গুলো ছিল বইয়ের পিকচার, হ্যাঁ। এই সার্কুলার মেশিনে দেখতে কেমন হয়? And দেখতে আনইউজুয়াল কি লাগতেছে? তাড়াতাড়ি বলো। আমার ক্লাসে অনেক কথা বলতে হবে, যে কোনো কিছু, মানে আমার ক্লাসে তোমরা চাইলে সবসময় মাইক ওপেন করে রাখতে পারো, যদি কেউ অনাকাঙ্ক্ষিত সাউন্ড না করো। ঠিক আছে, যা মনে আসবে বলে দিবা। এখানে এই যে পিকচারটা, এই যে পিকচারটা আনইউজুয়াল কি দেখতেছো? এই আগে যে আমরা পিকচার গুলো দেখলাম, বইয়ের পিকচার, এর থেকে আনইউজুয়াল কি এটা বলো তো? টেইলের অংশটা। টেল টেল টেল। হ্যাঁ, আচ্ছা, তুমি যেটা মিন করছো আমি বুঝতে পারছি, যেটা মিন করছো আমি এটা বুঝতে পারছি। তুমি মিন করছো এই যে এগুলো না, এই এগুলা কি? এটাই তো। এখানে লেচের পার্টটাও তো কোথায় আছে?
এই যে ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, এইটাই এই জন্য আমাদের রিয়েল লাইফ জিনিসপাতি দেখলে ভালো। এই যে দেখো, এই যে এখানে ছোট্ট একটা লেজার আছে, তোমরা হয়তো বুঝতেছো না। এই যে দেখো, এই যে এখানে, এটাই এখানে ক্লোজ হয়। এই যে হুক, অনেক ছোট হুক দেখছো, রিয়েল লাইফ এমন ছোটই থাকে। ছোট হুক, ছোট ল্যাচ আছে, আমি তোমাদের হাতে কলমে ধরে শিখাবো, একটু জাস্ট ওয়েট করো। তোমরা হয়তো এই বৃহস্পতিবার ক্লাস করবা নাকি জানি না। তো আচ্ছা, তোমাদের ক্যাম্পাসের অবস্থা কি এখন, শারীরিক পরিস্থিতি? সেটা তো আমারও ক্যাম্পাস আছে, যাই হোক, আপনাদের ক্যাম্পাসের অবস্থা কি এখন? কেউ আপনি দিতে পারবা? কারো কাছে আপডেট নাই? তোমাদের কি কালকে থেকে ক্লাস করবা? তোমাদের সিআর এর নাম জানি কি, সাদিকা মেবি। স্যার করবো ইনশাল্লাহ। আচ্ছা, কালকে থেকে তোমরা ক্লাস শুরু করতেছো, সকল ব্যাচ, সবাই না? আহ, জি স্যার, মানে বলা হয়েছে আর কি, এখন স্যার দেখি স্যার। আচ্ছা, ক্লাস করো, দেখো কি করে। আশা করি আহ, আমাদের যে দাবিগুলো আছে, আমি আমাদের ইউজ করতেছি, তোমাদের না বলে, কারণ অ্যাকচুয়ালি ভার্সিটি আমারও এটা। তোমাদের দাবি দেওয়ার সাথে, মানে তোমাদের যে রানিং ব্যাচ গুলো আছে, তোমরা যা চাও এটা আমরাও চাই। বা আমরা যারা এক্স স্টুডেন্ট ছিলাম বা এখন এক্স স্টুডেন্ট অ্যালামনি হিসেবে আছি, তো আমাদের যে দাবি দাওয়া গুলো আশা করি একটা ঠিক হয়ে যাবে বা হয়ে যাবে, ঠিক মানে পূরণ করে ফেলবে। তো ক্লাসে ফিরে আসো, বাকিটা দেখো কি হয়। ঠিক আছে? আর বাকি কিছু সেটা আমি দিতে পারতেছি না, মানে আমি তো প্রশাসনের সাথে ডিরেক্টলি যুক্ত না, তো জাস্ট ক্লাস নেই তোমাদের, যাই হোক। তো আ- আচ্ছা, তো এখন দেখো, আচ্ছা, তো এই যে এইগুলো হলো ল্যাচ, হ্যাঁ, এই যে এইগুলা ল্যাচ দেখা যাচ্ছে না। এটা কোয়েশ্চেন ভালো করছো। এই যে তোমরা যে কোয়েশ্চেন গুলো করতেছো না, যে ল্যাচ কই স্যার, এই টেলের অংশ এমন কেন, এগুলো করা মানে কি, তার মানে তোমরা ব্যাপারটা গুলো বুঝতেছো, তোমরা বুঝতেছো ব্যাপারগুলো। তো এই জিনিসগুলো আমি যখন দেখাবো তোমার রিয়েল লাইফে, আমার কাছে আছে এখনো আমার সামনে, কিন্তু ক্যামেরা ট্যামেরা ওপেন করতে চাচ্ছি না, সরি। তো আহ আমি সামনাসামনি দেখাবো, ঠিক আছে? তো যাই হোক, তো এই যে ল্যাচ এগুলা, এখন কথা হলো, দেখো এই যে দেখো, এখানে দেখো, এইগুলো কি, এই যে এমন হয়েছে কেন, মানে ডিজাইন নাকি, স্যার এগুলো মানে কি বাট? না, বাট তো এই যে এটা, এই যে বাট, এই যে বাট। আচ্ছা, এখানে কিন্তু নিডল কিন্তু চারটা, হ্যাঁ, সরি, পাঁচটা নিডল। এই যে বাট তো এই যেগুলা, বাট তো মনে হয় আমার ক্লিয়ার দেখা যাচ্ছে এই কোনগুলা। এই যে বাট এগুলা, যেগুলা লিখলাম, এই যে এগুলা বাট। কিন্তু এই যে এগুলা কি, এই যে এটা কি, এগুলা কি, এখন খুব অবভিয়াস অ্যান্সার হইতে পারে এগুলো হলো আমার ডিজাইন। নিটিং কোম্পানি যে বানাইছে গ্রোথ বেকারের, এটা গ্রোথ বেকারের নিডল, হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, তোমাদের এগুলো দেখেই যে চিনে ফেলতে হবে কোন ব্র্যান্ডের, এটা দরকার নাই তোমাদের, আমি জব করতে যে শিখছি। তো যাই হোক, তো এই যে বাঁকার তেরা, এগুলো কি তার মানে কি আমার নিডল কোম্পানি যে ব্র্যান্ড গুলো আছে তাদের ডিজাইন? না, ডিজাইন না। দেখো একটা জিনিস খেয়াল করে, আচ্ছা এখানে একটা সমস্যা হয়ে গেছে কি, এখানে সব একই পজিশনে বাটের পিকচার দিয়ে দিয়েছে। তা আমি তোমাদের আহ আচ্ছা, তোমরা এই জিনিসটা একটু মাথায় ঢুকে রাখো, নেক্সট ক্লাসে আমি দেখাবো তোমাদের নিডল গুলা। অনেক সময় কি থাকে জানো, একটু দেখো একটু সবাই, অনেক সময় যে এই বারটা এখানে না থেকে নিচে থাকে এভাবে, এখানে থাকে এমন ভাবে, এই জিনিসটা আছে না, এই জিনিসটা এখানে থাকে, ঠিক আছে? আর এখানে কিছু থাকে না, এখানে কিছু থাকে না, এখানে সমান থাকে। এই যে দেখো, এইখানে বার পজিশনটা এক জায়গায়, এখানে বার পজিশন আরেক জায়গায়। এর কারণ কি জানো, আমার এই নিডলটা যে ক্যামকে ফলো করবে, এই বারটার কাজ কি, বাটের কাজ কি ক্যামের প্রোফাইল ফলো করা। এই নিডলটা আমার যে ক্যাম প্রোফাইল ফলো করবে, আমি চাই না যে এই নিডলটাও সেম ক্যাম প্রোফাইল ফলো করুক, আমি চাই এটা অন্য আরেকটা ক্যাম প্রোফাইল ফলো করুক, কারণ আমি ডিজাইন আলাদা করতে যাচ্ছি। এই জন্য এটা বার পজিশন কি আলাদা, মানে সেম বার দিলে ওই একই ক্যাম্প ফলো করতো, কারণ ক্যাম্প গুলো তো আমার সিলিন্ডার লাগানো থাকে। এই যে ধরো একটা ক্যাম্প, এটা এটা ধরো একটা নিট ক্যাম্প, আমার এই নিডলের বার পজিশন এখানে, তো ও যে এখানে যে ফলো করে চলে গেল, আবার কি এর সাথে কি ওর পরের নিডলটা কি এখানে আসবে না? মানে এটা তো একটা নিডল, হ্যাঁ, এই যে নিডল একটা, তো এই পরের নিডলটাও যদি সেম পজিশনে বাট হয়, সেম হাইটে, ও কি সেম এই ট্র্যাক ফলো করে চলে যাবে? তা আমি এটা চাই না, আমি চাই অন্য ডিজাইন ফলো করুক। ও নিচে ধরো একটা এভাবে একটা টাক ক্যাম্প আছে, কি ফিগার রাখতেছি আমি, দাঁড়াও, একটু ভালো মতো আঁকি। নিচে ধরো একটা
টাক ক্যাম আছে, এটা ফলো করতে চাই আমি, যে এটা ফলো করুক। দেখো এই বারটা ফলো করবে, এখানে করে ফলো করে গেল। এখন এইটা এই পজিশনে থাকলে সেম এই পরের নিডলটা, এটা তো ধরো 1 নম্বর নিডল, 2 নম্বর নিডল, 2 নম্বর নিডলও কি করবে, এই যে এই নিড ক্যামের ট্র্যাক ফলো করবে না? কিন্তু আমি চাই না যে ও নিড ক্যামের ট্র্যাক ফলো করুক, যে আমি চাই না যে ও এটা ফলো করুক, অন্য ডিজাইন হোক, আমি চাই যে এই যে এটা ফলো করুক, এই যে নিচেরটা। আমি কি করব তখন এই জায়গায়, এই পজিশনে বাটার কোনো রিল ইউজ না করে আমি নিচের একটা বাট পজিশনে রিল ইউজ করব। এখন কি হবে দেখো তো, এখন যখন ও যাবে তখন কি এই যে এটা ফলো করবে না, এই পজিশনটা ফলো করে এখানে যাবে, ঠিক আছে? তা আমি এই যে দেখো এই ক্যাম্পের উপরে আর এই ক্যাম্পটা নিচে, তা আমি যে নিচের বারটা ইউজ করছি, এই যে দেখো এই নিচের পজিশনে বার, এই ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ নিডলের ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় বাট থাকে। এবং একটা সার্কুলার মেশিনে এখন টোটাল 4টা পজিশন থাকে বাটের, এগুলোকে আমরা বলি 4 ট্র্যাক মেশিন। এটাকে বলি আমরা সিঙ্গেল জার্সি 4 ট্র্যাক মেশিন। কটা পজিশন থাকে? 4টা, ঠিক আছে? এই সব বুঝতে পারছো? এটা বুঝা একটু ডিফিকাল্ট, আমি আবারও বলি, এটা বুঝা একটু কঠিন। এর কারণ কি জানো? এটা বোঝা কঠিন হওয়ার কারণ আছে। কারণটা হলো, না এখনো তোমরা নিডল হাতে কলমে দেখো নাই, দেখালে আবার ইজি। তো এখানে দেখো, আহ হ্যাঁ এই যে এখানে দেখো তো, এখানে অ্যাকচুয়ালি এই যে দেখো, এই যে একটা এখানে একটা আছে, আর এই যে এই দুইটার মাঝে আরেকটা বসানো যায়, এটা 2টা পজিশন, হ্যাঁ, 2টা পজিশনের আহ বাট বাটের নিডল, হ্যাঁ। তো আমি তো বললাম 4টা ট্র্যাক মেশিন ইউজ করা যায়, কিন্তু 2টা ট্র্যাকেরও ইউজ করা যায়। 2টা ট্র্যাক ইউজ হয় ডায়ালে সাধারণত। তোমার সিলিন্ডার থাকে 4 ট্র্যাক সাধারণত, মানে একটা ডাবল এস মেশিনে, আর ডাবল ডায়ালে থাকে হলো তোমার 2 ট্র্যাক। এখানে 2টা ট্র্যাক চিহ্নিত করার জন্য এই তোমার আঁকা বাঁকা, মানে আঁকা বাঁকাটা দেওয়া হয় এই কারণে যে বোঝা যায় যে এইটা একটা পজিশন, এই যে 2টা বাঁকার মাঝে, আবার এই 2টা বাঁকার মাঝে এখানে একটা পজিশন, ঠিক আছে? আমি আবারও বলি, এই জিনিসটা তোমরা এখন অনেক কিছু বুঝবা না অনেকেই, আমি তোমাদের নিডল দেখানোর সময় এটা আবার বুঝাবো, এই জন্য আমি এখানে এই কথাটা আপাতত এইভাবে রাখতেছি। অনেক কিছু বুঝবা না, নিডল দেখলে বুঝে যাবা, ঠিক আছে? নিডল দেখে দেখে আমি বুঝাবো, হ্যাঁ, যে পজিশন গুলো কেন আলাদা হয়। আপাতত মাথায় এটা ঢুকে রাখো যে আমার এটা বুঝতে হবে, ঠিক আছে? এটা মনে রাখো যে আমার নেক্সট ক্লাসে যখন আমরা সামনাসামনি ক্লাস করবো ইনশাল্লাহ, তখন এটা আমার বুঝতে হবে, এটা জাস্ট মাথায় রাখো। কিন্তু আপাতত যা বলছি একটু হলো বুঝতে বুঝতে পারছো কিনা, যে আলাদা আলাদা, মানে আপাতত তোমরা মাথায় ঢুকে রাখো যে একটা নিডলের আলাদা আলাদা পার্ট পজিশন হতে পারে। এই নিডলের পার্ট পজিশন যে জায়গায়, এই নিডলের পার্ট পজিশন আলাদা হতে পারে আমার ডিজাইনের জন্য। এই পার্ট পজিশন গুলো চিহ্নিত করার জন্য এমন বাঁকা বাঁকা এই স্টেমটা বাঁকা হয়, এটা স্টেম, মনে আছে? এই যে নিডলের পার্টস আমরা পড়ছিলাম স্টেম, নিডলের বডিটাকে স্টেম বললাম, এই স্টেমটা এমন আঁকা বাঁকা হতে পারে জাস্ট চিহ্নিত করার জন্য যে পজিশনটা, হ্যাঁ। আর সব তো আমরা দেখতে পারতেছি, এই যে এটা হুক, এটা হলো ল্যাচ, তারপর এই ল্যাচের এখানে রিবেট আছে ছোট করে, তারপর এটা টেল, ঠিক আছে? তারপরে এটা পাট, ঠিক আছে? এতটুকু কি সবাই বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো এটা কি আবার, এই দেখো ফ্ল্যাট বেডেও ল্যাচ ইউজ করে, এটা ফ্ল্যাট বেডের মেশিন, হ্যাঁ। কিন্তু এখানে পজিশন একটাই থাকে, এখানে বাট একটাই থাকে, এই জন্য দেখো সবগুলো নীল সেম দেখতে। এই যে দেখো, এই যে বাট একটা পজিশনেই, আলাদা আলাদা কোনো পজিশন নাই, সব নীল দেখতে একরকম। ভিবেটে সাধারণত এটা ইউজ করা হয়। আর এই যে দেখো সুন্দর ল্যাচটা দেখা যাচ্ছে এখানে, এই যে হুক দেখা যাচ্ছে, এখানেও এমন ল্যাচ আর হুক আছে, যেটা ছোট তো এই জন্য বোঝা যাচ্ছে না। এই যে ফ্ল্যাট বেডের মেশিন গুলো সাধারণত কোর্সার হয় না, এই জন্য দেখো নীলটা দেখতে একটু মোটা সাদা দেখা যাচ্ছে, দেখছো? তো এটাই আর কি। তো আশা করি স্যার এতটুকু ফ্ল্যাট আমরা বেডের ক্লিয়ার। মধ্যে স্যার ফ্ল্যাট বেডের মধ্যে বাট কেন এক ধরনের হয়, এখানে কয়েক ধরনের না কেন? এক্স্যাক্টলি, ভালো কোয়েশ্চেন। দেখো তুমি চিন্তা ভাবনা করতেছো, এটা ভালো মজা লাগতেছে এখন। যে দেখো, আমরা যদি ফ্ল্যাট বেড, তোমাদের বিবেড নিয়ে ক্লাস আছে, হ্যাঁ, তোমাদের বিবেড আছে, বিবেড নিয়ে 2টা ক্লাস নেবো আমি। তো বিবেডের ক্যাম দেখতে এমন হয়, হ্যাঁ। এবং একটা কথা বলে দেই, বিবেডের সাথে তোমার সার্কুলার যেটা নর্মাল সার্কুলার মেশিনের পার্থক্য কি? পার্থক্য হলো, সার্কুলার মেশিনে তোমার মুভমেন্টটা করে কে? নিডল। ক্যাম থাকে কি? ফিক্সড। এই যে দেখো একটা ক্যাম, ধরো এটা অ্যান্সার আমরা পাবো, আমি জাস্ট একটু শর্টলি বুঝাই, হ্যাঁ, আমাদের আগে বাড়তে হবে, আগে গুলো অনেকবার আসবে। পুরো টোটাল নিডিং কোর্স শেষে যদি এই কোশ্চেন গুলো থাকে তখন তার মানে অনেক কিছু আমরা বুঝি নাই, কিন্তু এখন অনেক কোশ্চেন আসবে স্বাভাবিক। তো এই যে এটা হলো তোমার ক্যাম, হ্যাঁ, ক্যাম ট্র্যাক, ধরো এই ট্র্যাকটা ফলো করবে। তো এই ক্যামটা কিন্তু নিজের জায়গায় ফিক্স থাকে, ঘুরে কে? ঘুরে হলো নিডেল, এই নিডেলের বাট
নিডলটা ঘুরতেছে, কেন নিডল ঘুরতেছে? কারণ নিডলটা বসানো কিসে? সিলিন্ডারে, সিলিন্ডার ঘুরতেছে। তো সিলিন্ডার ঘুরে, নিডল ঘুরে, ক্যাম ফিক্স থাকে কোথায়? সার্কুলার নিটিং এ লিখে রাখতে পারো যে সার্কুলার মেশিনে আমার নিডল ঘুরে, ক্যাম বক্স ফিক্স থাকে। নিডল ঘুরে, ক্যাম বক্স ফিক্স থাকে, হ্যাঁ। আচ্ছা, এটা হলো কোথায়? সার্কুলার মেশিনে। এখন খেয়াল করো, ফ্ল্যাট বেড বা ভি বেডের ক্ষেত্রে আলাদা হয়। ভি বেডের ক্ষেত্রে নিডল ফিক্স থাকে। এই যে ভি বেডের যে নিডল বেড থাকে, এই ধরো একটা বেডের মধ্যে নিডল গুলো যে থাকে, এই নিডল গুলো ফিক্স থাকে, ফিক্স জায়গায়। নরে কি জানো? নরে হলো ক্যাম। ক্যামটা তুমি হাত দিয়ে নড়াতে পারবা বা মেশিন দিয়ে নড়াতে পারবা। এই ক্যাম গুলো ডান দিকে বাম দিকে নড়ানো যায়, ঠিক আছে? ঘটনা কিন্তু একই। দেখো, নিডলটা নিজে ঘুরে ক্যামের প্রোফাইল ফলো করতেছে। বা তুমি চাইলে কি ক্যামটারেই সরায় নিডল দিয়ে নিয়ে আসতে পারো না, তো নিডল তখনও তো উপরে নিচে উঠবে, রাইট? কিন্তু এখন ব্যাপারটা কি, এটা করলে কি হবে? আমার তখন ক্যামের সাথে সব সম্পর্কযুক্ত। মানে এখানে দেখো, নিডল যেহেতু ঘুরাচ্ছ, তার মানে নিডলে দেখো আমি বাক পজিশন চেঞ্জ করে আলাদা আলাদা ডিজাইন বানাতে পারতেছি, কারণ আলাদা আলাদা ক্যামের দিয়ে ঘোরাতে হবে। কারণ ক্যাম তো ফিক্স এখানে। কিন্তু এখানে আমার ক্যাম ঘুরাচ্ছি পিরিয়ডে, আমার এখানে ক্যামে কিছু কাহিনী করতে হয়। আমার ক্যামের কিছু ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ পার্ট থাকে, টাকিং ক্যাম থাকে, রেজিং ক্যাম থাকে, তারপর গার্ড ক্যাম থাকে, এগুলো আমরা পড়বো যখন বিবেট পড়বো। ওইগুলো চেঞ্জ করে আমরা ডিজাইন চেঞ্জ করি। তো এখানে নীলের এত কিছু দরকার হয় না, নীলটা নিজের জায়গায় ফিক্স থাকে। নীলের এত কিছু চেঞ্জ করার দরকার হয় না। তো এই জন্য নীল নিজের মতো করে শুয়ে থাকে। ওর উপর দিয়ে যা অত্যাচার হয়, হ্যাঁ, ওর উপর দিয়ে ক্যাম ঘোরাফেরা করে। নিজের জায়গায় শুয়ে থাকে, শুয়ে যদি থাকে, ওর যেহেতু এত কাজ নাই, মানে ডিজাইনের পারপাস নাই, তার মানে নিডলের ক্ষেত্রে আমরা কোনো ডিজাইনিং করি না। নিডলের ডিজাইনিং এর ক্ষেত্রে নিডলের কোনো ফাংশন কাজ করে না। নিডলের কাজ কিন্তু সুতা ধরা আর ক্যামের প্রোফাইল ফলো করা। যে ক্যামটাকে তুমি ঘুরাচ্ছ ডানে বামে, ওটা ফলো করা। এই জন্য একটা বাট হলেই হয় সুন্দর, যে ওটা ফলো করতেছে। আলটিমেটলি ডিজাইনটা করি আমরা ক্যামের মধ্যে চেঞ্জ করে, ওই যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে। তোমার রেজিং ক্যাম থাকে, কার্ডিগান ক্যাম থাকে, এগুলো থেকে, হ্যাঁ। কিন্তু যে একটা সার্কুলার মেশিনে আমার ক্যাম ফিক্স থাকে, নিডলটাই ঘুরে, তো নিডলের বাট পজিশন চেঞ্জ করা লাগে। বুঝতেছো? এই জন্য নিডল গুলো দেখতে ডিফারেন্ট হয়। এত যে ডিফারেন্ট হয় এমন না, চারটে তো বাট পজিশন, আলটিমেটলি ওই বাট পজিশনটা আলাদা হয়, সব তো দেখতে একই রকম হয়। এখন বুঝছো সবাই? তুমি চাইলে একই বাট পজিশন ইউজ করতে পারো, তখন ওই যে সিঙ্গেল জার্সি প্লেন ফেব্রিক তৈরি হবে কোনো ডিজাইন ছাড়া। এটা কি এটা কি বুঝতে পারছো? জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা। এখন দেখো, আচ্ছা, একজন তোমাদের বলছো যে আহ ভাত খাবা, ছুটি চাও। হ্যাঁ, তুমি খাইতে পারো, সমস্যা নাই, ডিনার করতে পারো, সমস্যা নাই। আর বেশি হলে আমি থাকবো না, সমস্যা নাই। আহ, যাই হোক, তো পরে আসো, আমরা পরে যাই, হ্যাঁ। আচ্ছা, আমি কি যাবো? তোমাদের যদি সম্মিলিত ভাবে বলো যে ভালো লাগতেছে না, আমি তো স্টপ করে দিই। জোর জবরদস্তি ক্লাস নেই না আমি কখনো। আগে বাড়বো। জি স্যার। স্যার এই আচ্ছা, টপিকটা শেষ করে নেন। টপিকের শেষ নাই নেটিং এর, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এটা শেষ করে দিই, হ্যাঁ, তাও আমরা নিডলের টপিকটা শেষ করি। এরপর আসো, এরপরে সোজা জিনিস, এরপর বিয়ার্ডের নিডলের ব্যাপারটা আসি, হ্যাঁ। আমাদের দেখো 2 নম্বর নিডল ছিল বিয়ার্ডের নিডল। আচ্ছা, একটা ফিগার দেওয়া আছে আবার, ওই যে দেখো উইলিয়াম লি, এই যে ভদ্রলোককে সবাই চিনো হয়তো। ও কিন্তু সর্বপ্রথম নিটিং এর তোমার জিনিসপাতি কনসেপ্ট নিয়ে আসছিল, যে নিটিং জিনিসটা কি, হ্যাঁ। মেশিনারিজ নিটিং, হ্যাঁ। নিটিং জিনিসটা উনি আসছে, এবং কথা বলাটা ভুল, কারণ নিটিং তো অনেক আগে থেকে হয়। ওই যে আমাদের দেখতাম না যে ঘরের দাদি ওই যে সুতা দিয়ে সোয়েটার বানায় ফেলে, মাফলার বানায় ফেলে, তো ওটা নিটিং তো অনেক আগে থেকে প্রচলন চলে আসতেছে। কিন্তু মেশিনারিজ করার পিছনে উইলিয়াম লির অনেক হাত, হ্যাঁ। তো এই যে দেখছো, কত আগে, 1589 সাল। ল্যাল সিরিয়াল ছিল 1700 কত সামথিং জানি, হ্যাঁ। এগুলো মুখস্থ করার দরকার নাই, ভুলেও এগুলো মুখস্থ করো না, ঠিক আছে? আমি বলবো, সাজেস্ট করবো না, কেউ চাইলেও মুখস্থ করো না। জাস্ট আমি দিচ্ছি একটা ইনফরমেশনের জন্য, আর কিছু না। জাস্ট বোঝার জন্য পার্সপেক্টিভ, যে বিয়ার নিডলটা আমার আগে আসছে, হ্যাঁ। বিয়ার নিডল সর্বপ্রথমে আসছিল যখন মেকানাইজ ছিল। তো এই নিডল কি আছে, একটা অনেক বড় হুক, দেখছো? ওই যে অনেক বড় হুক আছে একটা, এবং হুকের যে অংশটা বেঁকে গেছে, যে অংশটা, যে কারণ কি আমার এটা ক্লোজ করতে হবে না। এটা তো একটা জিনিস দিয়ে দিতে হবে, প্রেসার, প্রেসার দিয়ে যদি আমি জাতা দেই, জাতা দিলে এটা এখানে এসে এই যে দেখো ক্লোজ হয়ে যাবে। ক্লোজ যখন হবে, যে এখানে এসে আই, এই জায়গাটা বলে আই, এই আইতে এসে যখন ক্লোজ হবে, তখনই আমার ওই ভিতরে সুতাটা কি করতে পারবে, ও ধরে রাখতে পারবে, বা সুতার মধ্যে ধরে রাখতে পারবে। তো এই জন্য এখানে একটু বাঁকা করা লাগবে অংশটা। এই বাঁকা অংশটার নাম হলো বিয়ার্ড, ঠিক আছে? আহামরি কঠিন কিছু না। এই বাঁকা অংশটার নামই কি? বিয়ার্ড। সেম ভাবে এখানে দেখো বডিটার নাম কি? স্টেম।
আর এই যে যেটা তোমার ফলো করে ক্যাম, ওটাকে শ্যাঙ্ক বলে অনেক সময়, ঠিক আছে? এখানে বাট বলে না, কেন জানি শ্যাঙ্ক বলে। কারণ কি জানো, এটা কোনো আলাদা না তো, এটা পুরো বডির একটা পার্ট। দেখো বডিটা জাস্ট বাঁকা করে দিচ্ছে নিচে, তো এই জন্য এটা শ্যাঙ্ক বলে। তো দেখো এটা আমার অনেক আগে ইউজ করে, এবং এটার একটা সুবিধা আছে কি জানো, এই বিয়ারিং রিলের অ্যাডভান্টেজেস, মেইন অ্যাডভান্টেজ হলো ফাইন গেজ তৈরি করা যায় বা ফাইন ফেব্রিক তৈরি করা যায়। এটা কিন্তু আমার ল্যাচ রিলের ডিসঅ্যাডভান্টেজ ছিল, মনে আছে? যে ল্যাচ রিল দিয়ে আমরা বেশি ফাইন গেজ তৈরি করতে পারবো না, মনে আছে তোমাদের? এই যে দেখো, এই যে এই কথাটা, ফাইনাল গেজ ইজ নট পসিবল কার ক্ষেত্রে? ল্যাচের ক্ষেত্রে। কিন্তু আমি চাইলে বিয়ার্ডের ক্ষেত্রে কি করতে পারি, ফাইনাল গেজ বানাতে পারি, ফাইন ফেব্রিক বানাতে পারি, কারণ কি এটা অনেক চিকন করা যায়। এই নীলগুলো অনেক চিকন হয়, তো অনেক চিকন হলে কি হবে, অনেক চিকন সুতা ইউজ করতে পারি। অনেক চিকন সুতা ইউজ করতে পারলে কি হবে, আমার আহ কি বলে, অনেক আমাদের ফাইন গেজের মেশিন টেশিন ইউজ করা যাবে, ঠিক আছে? বা ফাইন গেজ করা যাবে, তো ফাইন ফেব্রিক তৈরি করা যাবে, হ্যাঁ। এটা আশা করি বুঝতে পারছো সবাই। তো এখানে দেখো, এখানে একটা ঝামেলা আছে আবার। আমি তো অ্যাডভান্টেজ বললাম, এখন ঝামেলাটা বলি। ঝামেলা কি? ঝামেলাটা হলো এই যে দেখো, এই যে বিয়ারটা আছে না, বিয়ার, এটাকে তোমার বন্ধ করার জন্য একটা প্রেসার ইউজ করে, আলাদা জিনিস। আলাদা জিনিস মানে ঝামেলা। দেখো ল্যাচ নিলে কিন্তু ঝামেলা ছিল না, ল্যাচ নিজেই ওপেন হইতো, ক্লোজ হইতো ল্যাচটা। কারণ কি, সুতার একটা টেনশনের কারণে ওপেন হবে, ক্লোজ হবে। কিন্তু এখানে এই মেশিনে আলাদা একটা জিনিস থাকে, এটা একটা মেশিনের পার্ট, হ্যাঁ, প্রেসার। এটার নাম কি? প্রেসার। একটা মেটাল জাতীয় জিনিস, যেটাতে প্রেস করলে, যেটা এটা ডানে বামে মুভ করে, মুভ করলে এই জিনিসটা প্রেস হয়ে বন্ধ হয়, এই বিয়ারটা। তো এই যে দেখো প্রেসার। আর দেখো, যারা নিটিং এর ব্যাপারগুলো আবিষ্কার করছে, বা আবিষ্কার না, ইনভেন্ট করছে, তাদের মন কত সহজ সরল। এটা যেহেতু প্রেস করে, এটা নাম দিয়েছে প্রেসার। কোনো কঠিন কিছু দেয় না কিন্তু, না, ঠিক আছে? তো এই যে প্রেস করে প্রেসার, ও কি করে, ওর কাজ হলো ক্লোজ আর ওপেন করা, এই হুকটা, হ্যাঁ। তো এই জন্য দেখো, এই যে যখন প্রেসটা প্রেস করে রাখবে, তখন ক্লোজ হয়ে থাকবে। আর প্রেসার যখন বামে চলে আসবে, তখন কি এটা অটোমেটিক কি ওপেন হয়ে যাবে না? যে দেখো ওপেন হয়ে গেছে না হুকটা, এই যে এই বড় হুকটা। তো এই জন্য কি এটা একটা কাইন্ড অফ স্প্রিং এর মতো কাজ করতেছে না, যে প্রেস করে রাখলে বন্ধ হয়ে থাকে, ছেড়ে দিলে আবার ওপেন হয়ে যায়। এই জন্য এটা, এই নিডলের নাম অনেক সময় স্প্রিং বিয়ার্ডেড নিডল বলে, হ্যাঁ। অনেক সময় এর জন্য এই বিয়ার্ডেড নিডলের নামকে স্প্রিং বিয়ার্ডেড নিডল বলে, ঠিক আছে? স্প্রিং বিয়ার্ডেড নিডল বলে। এটা একটু মাথায় রাখো সবাই, যে আমার যেহেতু ক্লোজ ক্লোজ হয়েছে হচ্ছে আমার একটা জাতা দেওয়ার কারণে, এরপর আবার খুলে সরাই ফেললে আবার ওপেন হয়ে যায়, তো এটা কি স্প্রিং এর মতো মেকানিজম। তো জন্য এটা হলো স্প্রিং বেয়ারেড নিডল। আর অ্যাডভান্টেজটা তো বললামই, যে অ্যাডভান্টেজটা কি, ফাইন ফেব্রিক তৈরি করা যায়। আর ডিসঅ্যাডভান্টেজ কি, আলাদা একটা প্রেসার ইউজ করা হয়, হ্যাঁ। আচ্ছা, তো এই যে দেখো, এখন বেয়ারেড নিডল কোথায় ইউজ করা হয় একটু বলি। ল্যাশ নিডলটা এখন সর্বক্ষেত্রে ইউজ করা হয় আমার ওয়েব প্লেটিং এ। কিন্তু বেয়ারেড নিডলটা আমার ওই যে ওয়ার্ক প্লেটিং এর ট্রিকো টাইপ মেশিন ইউজ করা হয়। এটা উচ্চারণ কিন্তু ট্রিকো, হ্যাঁ। এটা উচ্চারণ কি? ট্রিকো। এটা উচ্চারণ হলো ট্রিকো। আচ্ছা, এটা উচ্চারণ হলো ট্রিকো। আচ্ছা, তো এখানে দেখো ডিফারেন্ট পার্টস অফ ব্যাটারিয়াল দিয়ে দিছি আমি। তো তোমাদের দেখো, এখানে কোনো এক্সপ্লেনেশন দিইনি এত, কারণ ওই যে ঘুরে ফিরে কাজে কি ঘুরে ফিরে কি হবে, এই যে দেখো, এটা একটা হেড। এই হেডের হুকের মাথার আগে হেড, বুঝছো, হ্যাঁ। এটা এই পুরো হুকটার নাম হলো বিয়ার্ড, এই বাঁকা অংশটা যেখানে সে ক্লোজ হয়, এটার নাম হলো আই। পুরো বডি নাম হলো স্টেম, আর এটা হলো শেঙ্ক। সবগুলো কাজকে অলরেডি আমি বলে ফেলছি, বুঝে ফেলছি। আর কিছু না বুঝে পারলে আমারে বলতে পারো, বুঝাই দিই। কিন্তু আশা করি আমার আমার মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো। কিন্তু তাও বলতে পারো, সমস্যা নেই, যেখানে যদি কোনো পার্টস নিয়ে বুঝতে সমস্যা হয়। তো কোনো পার্টস নিয়ে বুঝতে সমস্যা আছে? নাই? স্যার এখানে আইয়ের আচ্ছা। পার্টটা মানে এটা এখানে ও কেন আচ্ছা, আয়ের আইয়ের পার্ট, আচ্ছা পার্টটা? আচ্ছা। দেখি, আয়ের পার্ট বুঝছো আলাদা কিছু না, আমি বলি। এই যে বিয়ারটা এখানে যে ক্লোজ হবে না, এখানে একটু বাঁকা পার্ট থাকে, বুঝছো? মানে দেখো একটা জিনিস, এটা এই অংশটা একটু বাঁকা না, এখানে একটু ফাঁকা পার্ট থাকে, ফাঁকা মানে এই জিনিসটা এমন একটা, এমন, হ্যাঁ। তো এখানে একটা জিনিস এসে এভাবে লাগে, আর কিছুই না। এই বিয়ারটা সেখানে লাগে। এটা ফাঁকা মানে যে এত ফাঁকা পারে এমন না, ছোট্ট একটু স্লট থাকে। স্লটটা এসে just এই বিয়ারটা যাতে শুধুমাত্র এসে ক্লোজ হতে পারে, এইটার নাম হলো আই, আর কিছু না। বুঝতে পারছো, আহামরি কিছু না, এটাই আর কি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আসলে লাস্ট যে নিডলটা, সেটা হলো আমাদের আছে, যেটা হলো কম্পাউন্ড নিডল, হ্যাঁ। আচ্ছা, কম্পাউন্ড নাম শুনে ভয় পাওয়ার কিছু নাই, এটা আসলে এত কঠিন কিছু না। হুম। তো কম্পাউন্ড নিডল দেখো,
মনে রাখবা এখন বর্তমানে সবচেয়ে লেটেস্ট নিডলটা হলো কম্পাউন্ড নিডল, এবং এটা মোস্ট ওয়াইডলি ইউজ করা হয়। এটা স্পেসিফিক্যালি তোমার একটু ভালো মতো নোট করে রাখতে পারো যে ওয়ার্প নিটিং মেশিনে বা ট্রিকো টাইপ যে মেশিন গুলো আছে ওগুলাতে আগে ওই যে এটাকে বললাম যে বিয়ার্ড নিডল ইউজ করা হতো, আর র্যাশেল টাইপ মেশিন গুলোতে ল্যাচ নিডল ইউজ করা হতো, কিন্তু এখন সবগুলোতেই কম্পাউন্ড নিডল ইউজ করা হয়। মানে আবার একটু বলি যে তোমার সকল ধরনের ওয়ার্প নিটিং মেশিনে এখন কম্পাউন্ড নিডল ইউজ করা হয়। ঠিক আছে, আগে কম্পাউন্ড নিডল ইউজ করা হতো না, আগে ল্যাচ বিয়ার্ড নিডল ইউজ করা হতো ওয়ার্প নিটিং মেশিন গুলোতে আমি বলতেছি। আর এখন ওয়েভ নিটিং মেশিন গুলোতে তো ল্যাচ নিডল ইউজ করে অলওয়েজ, কারণ ওয়েভ নিটিং মেশিনের মেকানিজম এমন যে ল্যাচ নিডল ইউজ করলে ভালো। কিন্তু ওয়ার্প নিটিং মেশিন গুলোতে আগে তোমার ল্যাচ নিডল বিয়ার নিডল ইউজ করা হতো, এখন তোমার কম্পাউন্ড নিডল ইউজ করা হয়। এটা মোস্ট ওয়াইডলি ইউজ ওয়ার্প নিটিং এ, হ্যাঁ। আচ্ছা, আর এখন ম্যানুফ্যাকচারার যে বলছে সার্কুলার মেশিনও কিভাবে করা যায় এটা রিসার্চ চলতেছে, হ্যাঁ। তা এখনো ফুললি ইউজ হয় না। কেন এত বেশি ইউজ করা হয় কারণ কি জানো? এই নিডল দিয়ে অনেক বেশি স্পিড বাড়ানো যাবে। কম্পাউন্ড নিডল ইউজ করার মেন একটাই টার্গেট, সেটা কি জানো? একটাই টার্গেট, সেটা হলো এইটার স্পিড অনেক বেশি হয়, এই এই নিডলটা অনেক বেশি স্পিডে চালানো যায় কম্পেয়ার টু ল্যাস নিডল আর পিয়ার নিডল। তো এটা একটা সুবিধা, এখানে প্রোডাকশন স্পিড হাই, মেশিন অনেক বেশি জোরে ঘোরানো যায়, নিডল ভাঙে না, কারণ নিডল গুলো কম্প্যাক্ট হয়। এই যে দেখো যে লেখা আছে নিডল আর ভেরি রোবাস্ট এন্ড ডিউরেবল, অনেক রোবাস্ট, অনেক শক্তপোক্ত হয়, হওয়ার কারণ আছে আমি বলতেছি। কারণ দেখো ল্যাচের একটা আলাদা পার্ট আছে ল্যাচ, বিয়ার্ডের তো কেমন জানি আলাদা একটা বিয়ার্ডের পার্ট আছে, কিন্তু এখানে আলাদা একটা ক্লোজিং এলিমেন্ট থাকে যেটা আলাদাভাবে মেকানিক্যালি কন্ট্রোল হয়। ঠিক আছে, আবার বলতেছি যে এখানে একটা মেকানিক্যাল কন্ট্রোল হওয়ার মতো ক্লোজিং এলিমেন্ট আছে, তো চাইলে আমি এখানে সব স্পিডের অনেক স্পিডে চালাতে পারবো মেশিন। কিন্তু এখানে একটা অসুবিধা কি জানো? বেশি পার্টস থাকলে যেটা হয়, আচ্ছা ডান পাশের ফিগারটা তোমরা হয়তো বুঝতেছো না, আমি একটু পরে বুঝাচ্ছি। যে বেশি পার্টস থাকলে যেটা হয় যে বেশি পার্টস থাকলে অনেক চিকন নীল তৈরি করা যায় না। এই জন্য আমরা ফাইনার ভ্যারাইটি তৈরি করতে পারি না, বুঝতে পারতেছো? ফাইনার ভ্যারাইটি আমার তৈরি করা যায় না। ঠিক আছে, তোমার ফাইনার ভ্যারাইটি তৈরি করা যায় না। তোমরা এই আহ, যারা যারা আইডি লেখছো তো লেখছো, আর যারা লেখো না তারা লিখতে পারো চাইলে, সমস্যা নেই। না লেখলেও আমার কাছে রেকর্ড থাকবে, প্যারা নেই, তো লিখে রাখতে পারো। যাই হোক, তো তো অনেক বেশি ফাইনার ভ্যারাইটি তৈরি করা যায় না, এটা একটু মাথায় রেখো, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তোমাদের এখানে আসতে পারে এক্সামে, হ্যাঁ, কম্পাউন্ড কোনগুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস, হ্যাঁ। যে ফাইনাল ভ্যারাইটি তৈরি Yes. করা যায় না কারণ ওই যে অনেক কমপ্লেক্স জিনিস থাকে, হ্যাঁ। আরেকটা জিনিস, আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আছে দেখো, আলাদা মোশন দিতে হয় এই যে হুকটা ক্লোজ আর ওপেন করার জন্য। দেখো ল্যাচ সিরিয়ালে কি হতো, নিজে নিজে ইয়ানে টেনশনের কারণে হতো। স্প্রিং বিয়ারে নিলে কি হতো, একটা প্রেসারের ধাক্কার ফলে হতো ক্লোজ। কিন্তু তোমার এই যে কম্পাউন্ড নিডলে তোমার আলাদা করে একটা মোশন দিয়ে দিতে হবে এই জিনিসটা ক্লোজ আর ওপেন হওয়ার জন্য। তো এটা একটা ঝামেলা জিনিস যে আমার এই একটা জিনিস ক্লোজ ওপেন হওয়ার জন্য আমার আলাদা একটা মেকানিক্যাল ডিভাইস ইউজ করা লাগতেছে। মেকানিক্যাল কিন্তু আমি বলতেছি, আলাদা মোশন। এখানে কিন্তু এমন না যে কোনো ধরো ইয়ানের কারণে বন্ধ হচ্ছে খুলতেছে, এটা আলাদা একটা মোশন দিতে হচ্ছে। তো যেহেতু আলাদা একটা মোশন দিতে হচ্ছে, এর জন্য অবশ্যই আমার একটা এনার্জি খরচ হচ্ছে। এটা হলো আর কি, এই জন্য কম্পাউন্ডারটা অনেক লিমিটেড অ্যাপ্লিকেশন, সাধারণত ওয়ার্ক মিটিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, এখন আসো যে পার্টস গুলো একটু বলি। বলে রাখি কম্পাউন্ড নিডলটা সহজে বোঝার জন্য মনে রাখবা যে মেইনলি দুইটা পার্ট, দুইটা সেপারেটলি কন্ট্রোল পার্ট, মানে আলাদা আলাদা করে কন্ট্রোল করা হয়, একটা একটার সাথে সম্পর্ক নেই। একটা হলো দ্য ওপেন হুক, এই যে হুকটা, এই যে হুক, এই যে ওপেন হুকটা, আর একটা হলো দ্য স্লাইডিং ক্লোজিং এলিমেন্ট, এটা একটু ইম্পর্টেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে। সেটা কি, যে একটা তো এই যে ওপেন হুক আছে, হ্যাঁ, ওপেন হুক। আরটা কি, আরটা হলো এই যে দেখো এর মধ্যে যে একটা, এখানে দেখো একটা টং এর মতো কিছু বলছে না, এই যে ক্লোজিং এলিমেন্ট। মানে দেখো আমি তোমাকে আগেই বলছি যে নিডল মানে কি, নিডল মানে একটা হুক থাকবে এবং এটা ক্লোজ করতে হবে, একটা ক্লোজিং এলিমেন্ট থাকবে। তো এই যে ক্লোজিং এলিমেন্টটা তোমার স্লাইড করে উপরে নিচে যাওয়া আসা করতে পারে। দেখো এই যে দেখো এই নিচের মধ্যে দিয়ে এটা উপরে নিচে যাওয়া আসা করতে পারে। এই যে এই টংটা কি জাস্ট নিচে নামলে, যে দেখো নিচে হলো, এই স্টেমের মধ্যে হলো পার্ট, এই নিডলটা হলো, হ্যাঁ, ভিতরে হলো, মানে নিরেট না, হলো। হলো হলো এই টংটা নিচে নামলে কি হবে, এই হুকটা খুলে যাবে। আবার টংটা উপরে উঠলে দেখো যে হুকটা ক্লোজ। এখন কোন অবস্থায় আছে বলো তো, হুকটা ক্লোজ অবস্থায় আছে। এখন হুকটা ক্লোজ অবস্থায় আছে, টংটা যদি নিচে নামে, এই যে এটা যদি নিচে নামে, তখন কি হয়ে যাবে, এটা ওপেন হয়ে যাবে। এই টংটা উপরে নিচে উঠানামা করার জন্য আমার আলাদা একটা মোশন দেওয়া লাগে। তো এই জিনিস হলো স্লাইডিং ক্লোজিং এলিমেন্ট। তো এটা টং হইতে পারে, এটা চাইলে ল্যাচও হইতে পারে, জানো? এখানে অনেক সময় ল্যাচ ইউজ করে, এবং জানো কম্পাউন্ড অনেক সময় তোমাদের এই ভাইবা বোর্ডে যেটা হয়
ভাইবা বোর্ডে বলতে কি, তোমাদের ল্যাবের ভাইবা হলে, কম্পারেটিভ ভাইবা হলে তোমাকে কম্পাউন্ড নিডল দেখায়, তুমি ওটা মনে করো এটা ল্যাচ নিডল, কারণ ল্যাচ আছে দেখে, আসলে না। কম্পাউন্ড নিডলও আমার ল্যাচ থাকতে পারে, ঠিক আছে, কিন্তু ল্যাচটা দেখবা অন্যরকম দেখতে। ওই ল্যাচটা ক্লোজ হওয়ার জন্য আলাদা একটা মোশন থাকে, ঠিক আছে। ওই ল্যাচটা সুতার মাধ্যমে ক্লোজ হয় না, যখন আমি চাবো ক্লোজ করতে তখন করবো, আর যখন চাবো না তখন করবো না। এটা করলে সুবিধা কি হয়, যে অনেক সময় ধরো আমি যদি মেশিন অনেক বেশি স্পিডে চালাই, ল্যাচ নিডলটা যখন ইউজ করি, ল্যাচ নিডল, তখন কি হয়, সুতা কখন কারণে ওটা সেলফ সাফিসিয়েন্টলি খুলবে ও বন্ধ হবে এটা নির্ভরশীল থাকতে অনেক। কিন্তু আমি যখন ল্যাচটি কন্ট্রোল করবো, যে আমি চাই কখন খুলতে, আমি চাই কখন বন্ধ করতে, তখন অনেক বেশি মোশন দেওয়া যায়, ঠিক আছে। তো এই জন্য কম্পাউন্ড মিলটা অনেক বেশি হাই স্পিড মেশিন ইউজ করা হয়। বা এখানে তোমার পিস্টনও থাকতে পারে, বা প্লাঞ্জারও থাকতে পারে। এই পিস্টন, প্লাঞ্জার, ল্যাচ বা টং, এই সাইডিং ক্লোজিং লিমিট গুলো এগুলো ইউজ হতে পারে। তো আরেকটা কথা মাথায় রাখো, সবগুলো কিন্তু একত্রে ইউজ হবে না, যেকোনো একটা থাকবে, হ্যাঁ। ওপেন হুক থাকবে, আর ক্লোজিং লিমিট হিসেবে হয় টং থাকবে, না হয় ল্যাচ থাকবে, না হয় পিস্টন থাকবে, না হয় প্লাঞ্জার থাকবে। মানে কি, এগুলো অবলিক, ঠিক আছে। টং থাকবে, না হয় ল্যাচ থাকবে, না হয় পিস্টন থাকবে, না হয় প্লাঞ্জার থাকবে, ঠিক আছে। সবগুলো একত্রে থাকবে না, সাধারণত ল্যাচটা বেশি ইউজ হয়। আর তোমার এখানে যে পিকচারটা দাও সেটা টং এর পিকচার, এক্সামে আসলে এটাই ফিগারটা এঁকে দিও পুরো, এঁকে দিয়ে এখানে চিহ্নিত করে দিও, এটা হলো আমার ক্লোজিং এলিমেন্টটা, স্লাইডিং ক্লোজিং এলিমেন্ট, আর এটা হলো তোমার ওপেন হুক, ঠিক আছে। এটা বুঝতে পারছো সবাই, কম্পাউন্ডেড। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। পরের স্লাইডে কি আছে আমি তো দেখি। আচ্ছা, পরে আমরা অন্য নিটিং অ্যাকশনে চলে যাবো, অন্য নিটিং এলিমেন্টে চলে যাবো। ঠিক আছে, আজকে ধরবো কেন? না স্যার, আজকে ধরেন না। আচ্ছা আচ্ছা, আহ সবাই একমত? আমার সমস্যা নেই, কিন্তু তোমাদের ইচ্ছা। কি চাও, ক্যাম্পটা কি শেষ করবো নাকি? না স্যার, আজকে আর না। আচ্ছা, আজকে আর না। আচ্ছা ঠিক আছে, আজকে বলতে থাকবো, আজকে ডাবল ক্লাস কাউন্ট হবে, যেহেতু আমি 1.5 ঘন্টার উপরে ক্লাস দিছি। তো 1.5 ঘন্টার মধ্যে মনে ক্লাস দিছি, ডাবল। আমার আরেকটু পড়ানোর ইচ্ছা ছিল, তো যাই হোক, সমস্যা নাই। পরের ক্লাস আমরা পড়বো, আমাদের প্যারা নেই, আমরা সিলেবাস শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তোমাদের, তোমরা কোঅপারেটিভ থাকলে আমি অনলাইনে ক্লাস নিয়ে শেষ করে ফেলতে পারবো, কিন্তু অফলাইনে ক্লাস ইম্পর্টেন্ট, অফলাইন ক্লাসগুলো আমরা করবো আশা করি। তো আমার আর বেশি কিছু, এই মিটিং এর সময় ক্যাম্প ছিল, মিটিং ক্যাম্প গুলো ছিল, তারপরে আর কি আছে এখানে, সিঙ্গারের ব্যাপার স্যাপার ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পরের ক্লাসে আমরা দেখে ফেলতে পারবো, হ্যাঁ। আচ্ছা, স্যার তো যাই হোক, পিডিএফটা কি দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই আমি দিব, এটা তো দিয়ে দিব, হ্যাঁ, তোমাদের তাহলে জন্য একটু বানানো হয়েছে। একটু দিয়ে দিয়েন। বুঝি নেই। তাহলে স্যার আমাদের একটু দিয়ে দিয়েন আগে আগে। হ্যাঁ অবশ্যই দিয়ে দেবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমি তো তোমাকে বলি, আহ, আমার আমি এখন ক্লাস নেওয়া শুরু করছি, শুরু নতুন নতুন আর কি, হ্যাঁ। আমি তো আমি 44 ব্যাচ ছিলাম। তো এই জিনিসগুলো কিন্তু আমার রিসেন্টলি বানানো, এই কন্টেন্ট গুলো। তো এখনো এগুলো আপডেটেড হচ্ছে, প্রতিদিন নতুন নতুন জিনিস অ্যাড হচ্ছে। পুরো কমপ্লিট যখন হবে তখন তোমাদের দিয়ে দিব, কিন্তু দিব অবশ্যই, ঠিক আছে। স্যার সিটির আগে আগে দিয়েন না। হ্যাঁ, সিটির আগে আগে দিব না। মানে একটু ভালো ডিস্টেন্স রেখে দেন দিন, আচ্ছা তাহলে আচ্ছা, পড়তে সমস্যা নেই। সুবিধা হবে। আচ্ছা সমস্যা নেই, আমি এই টপিক পড়ানো শেষেই যতটুকু পড়ানো হয়েছে আমি স্লাইড দিয়ে দিব না, হ্যাঁ। আর এগুলোর মধ্যে সিটিতে থাকবে হয়তো, ফার্স্ট সিটি, ঠিক আছে। আর আমার ক্লাস লেকচার ফলো করলে সেটি ইজি, ঠিক আছে। তোমাদের স্লাইড পড়া লাগবে এমন না, আমি স্লাইড দিয়ে দিব, এই স্লাইড গুলো দিয়ে দিব, সমস্যা নেই। তুমি গ্রুপে দিয়ে দিব না, তোমাদের সাথে যে গ্রুপ ক্রিয়েট করা আছে দিয়ে দিব না। বাকি পার্ট গুলো আমরা পরবর্তীতে দেখবো, হ্যাঁ। তো আমাদের অ্যাকচুয়ালি এই যে এই পার্টটা তোমার এগুলো হয়ে হয়ে যাবে, যে ক্যাম্প আর সিনটা পড়লে এই পার্টটা শেষ হয়ে যাবে, এটার উপরে হয়তো সিটি নিতে পারি আমি, এগুলোর উপরে দেন আমি এটার স্লাইডটা দিয়ে দিব না, সমস্যা নেই। আচ্ছা, আর কি বেশি জিজ্ঞেস করতে চাও? আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদের একটু ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হলো কি, যে আহ আমি আমি তোমাদের সাথেই ফার্স্ট ক্লাস নিচ্ছি, তোমাদের ব্যাচের সাথে 47 ব্যাচ, ঠিক আছে। 46 ব্যাচের সাথে আমার ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু আমার শিডিউল ম্যাচ হয়নি, রবিবার ক্লাস হতো ওদের। তো ফেব্রিকের ক্লাস নেওয়ার কথা ছিল আমার 46 এর, কিন্তু হয়নি। তো আমার জন্য তোমাদের ফিডব্যাক অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। অফলাইনে ক্লাস নিলে ফিডব্যাকটা বোঝা যায় যে তোমরা জিনিসগুলো বুঝতেছো কিনা নাকি বুঝতেছো না। কিন্তু অনলাইনে ব্যাপারটা কি, আমি অনলাইনে ক্লাস নিতে এত অভ্যস্ত না, বা আমি অনলাইনে প্রেফার, আমি বলবো না যে অনলাইন বেটার অফলাইন থেকে, হয়তো
ওদিক থেকে বেটার যে আমি অফলাইনে যদি নিতে পারতেছি না, অনলাইন বেস্ট। আমার ক্লাসগুলো তো না হচ্ছে লিস্ট, তোমরা বুঝতেছো তো কিছু না কিছু, কিন্তু অফলাইন অলওয়েজ বেটার। তো আমি যেহেতু অনলাইনে নিচ্ছি, আমি যেহেতু এখনো আহ, নতুন নতুন তোমাদের ব্যাচ থেকে শুরু করেছি পড়ানো, তো আমি চাবো যে তোমাদের ফিডব্যাকটা যাতে জেনুইন হয় এবং তোমরা যাতে আমাকে জেনুইনলি বলো। তোমরা নিজেরা আমাকে পার্সোনালি মেসেজ করে বলতে পারো, বা তোমরা সিআর এর থ্রুতে বলতে পারো যে আমাদের এই জিনিসটা ভালো লাগে না, এই এভাবে পড়ালে ভালো লাগে না, এই অনলাইনে এভাবে করলে ভালো লাগে না। আমি এটা খুবই হাইলি এনকারেজ করব এভাবে যদি তোমরা বলো। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করলে আমি কোনো মাইন্ড করব না, কারণ আমার জন্য এই ফিডব্যাকটা ইম্পর্টেন্ট। কারণ আমার স্টুডেন্টরা আমাকে বলবে যে আমি কেমন পড়াচ্ছি বা কিভাবে পড়াচ্ছি, তখনই আমি বুঝতে পারবো অ্যাকচুয়ালি। ঠিক আছে? তো আমি অফলাইনে পড়লে তো ফিডব্যাকটা সাথে সাথে বুঝে যাই, কিন্তু অনলাইনে হয়তো বুঝি না। আশা করি অনলাইনটা একটু ডিফারেন্ট। দেখো এই যে আমি একটা স্লাইড করে রাখছি ল্যাপটপে আমার, আমি তাকে তাকে কথা বলতেছি, কে আমার দেখা যাচ্ছে পার্টিসিপেন্ট 65 জন, কিন্তু হতে পারে এর মধ্যে কয়েকজন ঘুমায় গেছে, 2-3 জন ভাত টাত খাচ্ছে, 3-4 জন ধরো অন্য ইউটিউব টিউটিউব দেখতেছে। হ্যাঁ, হইতেই পারে এমন জয়েন হয়ে গেছে জাস্ট। তো এমন আমরা তো ক্লাস করছি অনলাইনে, আমরা তো জানি আমাদের পুরো একটা আর্মি হয়েছিল অনলাইনে করোনার সময়। তো এটা হয়। তো যাই হোক, আহ আমার কাছে ওই ফিডব্যাকটা ইম্পর্টেন্ট যে কি কি তোমরা ল্যাকিংস মনে হচ্ছে যে আমাদের এই অনলাইনে এভাবে পড়াইলে ভালো হতো, বা এই জিনিসটা আমরা বুঝতে পারলাম না, এই জিনিসটা এভাবে হলে ভালো হতো, আমাকে বলতে পারো। বা কিছু ভালো লাগলেও বলতে পারো যে জিনিসটা ভালো ছিল, এভাবে কন্টিনিউ করে। ঠিক আছে? তো তোমাদের ফিডব্যাকটা আমার কাছে ইম্পর্টেন্ট। আপাতত আমি একটা শর্ট ফিডব্যাক নিয়ে নিই যে এখন পর্যন্ত আমি যে দুটো অনলাইন ক্লাস নিয়েছি, তোমাদের কি এমন কিছু হয়েছে যে একদমই কিছু বুঝো নাই, মানে কিছু না কিছু হলেও তো বুঝতে পারছো, এমন না? কেউ একজন বলো তো। না স্যার, আপনার অনলাইন ক্লাস ভালোই ছিল, মানে আমরা ছবি টবি দেখে করতে পারি, বা আপনি দ্রুত আঁকতে পারেন। আর অফলাইন ক্লাসের মধ্যে একটা সমস্যা হচ্ছে, যারা পিছনে থাকে তাদের জন্য কষ্ট হয়, বা হুম, সামনে যান পিছনে যান। তো আর যারা হুম। মনোযোগ দেয় তারা ইনশাল্লাহ অনলাইনেও মনোযোগ দেয়, সেটা আমি মনে করি আর কি। তো হ্যাঁ, 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 এক্স্যাক্টলি। আচ্ছা, তো এটা একটা আমি ফিল করি কিন্তু যে আপনাদের যেহেতু অনেক বড় ডিপার্টমেন্ট, 80 জনের ডিপার্টমেন্ট, অলমোস্ট মনে হয় 80 বা 79 জন আছে। ঠিক আছে? তো আহ বড় ডিপার্টমেন্ট হলে একটা অসুবিধা কি, ওই যে পিছন থেকে দেখা যায় না অফলাইনে। আমি হায়েস্ট ট্রাই করি মাঝে মাঝে পিছনে যেটু কথাবার্তা বলার, কিন্তু সবসময় বোর্ডের কাছে থাকতে হয়, তো তো সমস্যাগুলো হয়। কিন্তু নেক্সট ক্লাসে আমি বোর্ডেও স্লাইড দেখাবো, দেন সাথে সাথে কিছু পড়াবো দেখাবো। ঠিক আছে? মাইক ইউজ করবো, আশা করি সমস্যা হবে না। ঠিক আছে? আর অনলাইনে যেগুলো নিতে পারবো ওগুলো তো নিবই। এমনও হবে আমরা কিছু টপিক আমাদের অনলাইনে পড়লেই ভালো হবে মনে হবে, যে ফিগার টিকার দেখানো যাবে শুধু সুন্দর মতো। তো ওগুলো আমরা অনলাইনে ক্লাস নিবো। হ্যাঁ, আপাতত আপনার ফিডব্যাকটা অনেক ইম্পর্টেন্ট আমার জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের নিটিং বোঝানোটা আমার মেন টার্গেট। হ্যাঁ, যাই হোক, তো আজকে বন্ধু রাখি, অনেক রাত করে ফেলছি তোমাদের, সরি। আসসালামু আমি আলাইকুম হয়তো এরপর এত রাতে স্যার ক্লাস নেবো না, একটু আর্লি ক্লাস নেবো। স্যার। কিছু বলছো? স্যার, হ্যাঁ, আগামীকালকে এই কি আপনি আর্লি অফলাইনে ক্লাস নিতে পারবেন? অফলাইন জি স্যার। কয়টায়? আমাদের আগামীকাল 10টা 40 থেকে 11:30টায় ক্লাসটা ফাঁকা ছিল, আর 12টা 20 থেকে 1টা 10 ফাঁকা আছে, দুটা স্লট ফাঁকা আছে। 10টা 40 থেকে